আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ভাইয়া স্বাগতম জানাচ্ছি তোমাদের সবাইকে আমাদের সাধারণ গণিত জিরো থেকে হিরো কোর্সে, যেখানে আমরা মাত্র 200 টাকায় সম্পূর্ণ সিলেবাস একদম জিরো থেকে কমপ্লিট করে দিচ্ছি। তো কোর্সের নামই তো জিরো থেকে হিরো, তাহলে অবশ্যই জিরো থেকে সবকিছু কমপ্লিট করে দেওয়া হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের 3টা পার্ট থাকবে ভাইয়া। প্রথম পার্টে আমরা বেসিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? বেসিককে যেমন ধরো আজকের বেসিক ক্লাসটা করতেছে অধ্যায় 3-এর উপর, আমরা বেসিক ক্লাসটা আজকে নিচ্ছি। এরপরে হচ্ছে অধ্যায়ের সবগুলা ম্যাথ সলিউশন করে দেওয়া হবে, যেমন 3.1 এই ক্লাসটার পরে আসবে 3.1, 3.2, 3.4, 3.5, মানে হচ্ছে প্রত্যেকটা অধ্যায়, হ্যাঁ, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে সবগুলা ম্যাথ ধরে ধরে সলিউশন করা হবে। এটা গেল আমাদের 2 নাম্বার পার্ট। 3 নাম্বার পার্টে হচ্ছে গিয়ে সবগুলো এক্সাম রিলেটেড কাজবাজ, যেমন ধরো তোমাদের ওয়ান শট সিকিউ থাকবে, যেখানে সবগুলা বোর্ড কোয়েশ্চেন প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো সিকিউ সলভ করে দেওয়া হবে। ওয়ান শট এমসিকিউ থাকবে, যেখানে সবগুলো এমসিকিউ আসার মতো সলভ করে দেওয়া হবে, একদম এভরিথিং যতটা এমসিকিউ আসা পসিবল সবগুলো সলভ করে দেওয়া হবে ওয়ান শট এমসিকিউ ক্লাসে। তারপরে ক্যালকুলেটর হ্যাক থাকবে, ঠিক আছে? ওয়ান শট এমসিকিউ ক্লাস, তারপরে থাকতেছে কি ভাইয়া ক্যালকুলেটর হ্যাকস। এরপরে তোমাদের শর্ট সিলেবাসে নতুন করে অ্যাড করছে কি শর্ট কোয়েশ্চেন, তো শর্ট কোয়েশ্চেনের জন্য আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও থাকবে। সো তারই ধারাবাহিকতায় হচ্ছে আমরা আজকে বেসিক ক্লাসটা নিয়েছি অধ্যায় 3-এর। সো যারা এই কোর্সটি অলরেডি 200 টাকা দিয়ে কিনে ফেলছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর যারা এখনো কিনো না, ইউটিউব থেকে ফ্রি ক্লাসটা দেখছো, যে কোনো সময় 01984768263 এই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো, 01984768263 এই নাম্বারে জাস্ট যোগাযোগ করে 200 টাকা পাঠিয়ে তুমি কিন্তু যে কোনো সময় ওয়েবসাইট থেকে ফুল কোর্সের অ্যাক্সেস নিতে পারবা। যে কোনো সময় ওয়েবসাইট থেকে ফুল কোর্সের অ্যাক্সেস নিতে পারবা। সো জাস্ট তোমাকে এই 200 টাকা এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট যাই করো করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, তাহলেই হবে। সো আজকে আমাদের ক্লাসটা শুরু করি। তো দেখো, প্রথমেই আমরা আসি যে বীজগাণিতিক রাশিটা কি জিনিস, তাই না? সো দেখো, বীজগাণিতিক রাশি হচ্ছে আমাদের সংখ্যা নির্দেশক প্রতীক ও প্রক্রিয়া চিহ্ন সমূহের অর্থবোধক সমাবেশ। এটা তো বইয়ের ভাষা, ঠিক আছে? সংখ্যা নির্দেশক প্রতীক ও বীজগাণিতিক প্রক্রিয়া বা চিহ্ন আছে, যেগুলা প্রক্রিয়া চিহ্ন, কেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলার অর্থবোধক প্রকাশকে আমরা বীজগাণিতিক রাশি বলে। সো এইসব বইয়ের ভাষা আমরা বুঝি না। তো আমরা আগে নর্মালি এই বীজগাণিতিক রাশিটার বাস্তবসম্মত একটা উদাহরণ দিয়ে বীজগাণিতিক রাশিটা বুঝি। এরপরে দেখো, বীজগাণিতিক রাশির পরে আমরা পদ বুঝবো, চলক বুঝবো, ধ্রুবক বুঝবো, সূচক বুঝবো, সহগ, বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল, এমতম মূল, বীজগাণিতিক যোগ, বিয়োগ, গুণের চিহ্ন পরিবর্তন, ঠিক আছে? মানে আমরা চিহ্নগুলো যে গুণের সময় পরিবর্তন করি সেইটা। তারপর হচ্ছে বীজগাণিতিক গুণনটা কিভাবে হয়, উৎপাদক ও উৎপাদকের বিশ্লেষণ কি, এরপর হচ্ছে আমরা শিখব গুণনীয়ক কি জিনিস। এই সবগুলা জিনিস আজকে আমরা শিখতে যাচ্ছি আমাদের এই বেসিক ক্লাসটাতে। প্রথমে আমরা কি বলছি বলতো, বাস্তবসম্মত উদাহরণ নিয়ে আমরা একটা বীজগাণিতিক রাশি লিখবো, দেন হচ্ছে আমরা বুঝবো। মনে করো তুমি হচ্ছে তোমার একটা স্টেশনারি শপ আছে, যেখানে তুমি শুধুমাত্র খাতা বিক্রি করো, কলম বিক্রি করো, ঠিক আছে? এই দুটাই জিনিস বিক্রি করো, আর কিচ্ছু না। তাহলে আমি ধরে নিলাম যে তোমার খাতার দাম, ঠিক আছে, আমি ধরে নিলাম যে একটা খাতার দাম, একটা খাতার যে দাম, সেই দাম ধরে নিলাম হচ্ছে 20 টাকা, ঠিক আছে? একটা খাতার দাম হচ্ছে ধরে নিলাম 20 টাকা, হ্যাঁ, খাতার দাম একটি খাতার দাম। এবং একটি কলমের দাম, খাতার কলম বিক্রি করো না, আমি ধরে নিলাম একটি কলমের দাম সমান হচ্ছে তোমার 10 টাকা, ঠিক আছে? এইরকম আর কি। একটা খাতার দাম হচ্ছে 20 টাকা আর একটি কলমের দাম হচ্ছে 10 টাকা। এখন তুমি এমন একটা মেশিন বানাইতে চাও, যেই মেশিন নিয়ে তুমি জাস্ট কয়টা খাতা নিতেছে একটা কাস্টমার সেটা দিবা, হ্যাঁ, কয়টা কলম নিতেছে একটা কাস্টমার সেটা দিবা। মেশিন তোমাকে টোটাল কত টাকা কাস্টমার তোমাকে বিল দিবে সেই জিনিসটা বলে দিবে। সো দেখো, এই কলমের সংখ্যাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। এখন তোমার কাস্টমার আসার পরে কলম নিবে কয়টা, খাতা নিবে কয়টা, সেটা তো তুমি জানো না দেখে ওইটারে কম্পিউটারে বা হচ্ছে মেশিনে তুমি বোঝানোর জন্য ওইটারে একটা জিনিস ধরে নিবা, সেটাকে আমরা ধরে নিই। তো আমরা ধরে নিই কলমের যে সংখ্যা, সেই কলমের সংখ্যাকে আমরা এক্স ধরে নিই, এক্স। এবং খাতার যে সংখ্যা, এই যে খাতার সংখ্যাকে আমরা ধরে নিলাম ওয়াই, ঠিক আছে?
সো একটি খাতার দাম যদি 20 টাকা হয়, ঠিক আছে, তাহলে এই ওয়াইটি খাতার দাম কত? 20y। একটি কলমের দাম যদি 10 টাকা হয়, তাহলে এক্সটি কলমের দাম কত? 10x। তাহলে আমরা লিখতে পারি যে 10x, x কত সেটা আমি জানি না, প্লাস 20y সমান সমান হচ্ছে আমাদের z। এভাবে আমরা লিখতে পারি। সো দেখো এই যে, তো এখানে এই যে x এর জায়গায় যত দিবা, মনে করো এখন কেউ আসতো, আয়সা বললো যে আমি একটা খাতা নিব এবং একটা কলম নিব, তাহলে 10 একে 10, ঠিক আছে, একটা কলম এবং হচ্ছে একটা খাতা, তাহলে 10 একে 10, 20 একে 20, 10 আর 20, তাহলে এই জেড এর মান তখন তুমি কত পাবো বলো তো? 30। তাহলে দেখছো এটা বাস্তব সম্পর্ক একটা উদাহরণ দিয়ে আমরা দেখলাম যে খাতা কলমের টোটাল দাম কত আসবে সেটা নিয়ে আমি একটা সমীকরণ বানায় ফেললাম, ঠিক আছে। তো এই সমীকরণটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি না যে 10x প্লাস 20y মাইনাস জেড ইকুয়াল টু 0। এখন আমি যদি 0টাকে বাদ দিয়ে জাস্ট এভাবে লিখি, সো এইটাই হচ্ছে কি আমাদের একটা বীজগাণিতিক রাশি। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের কি একটা বীজগাণিতিক রাশি। তাহলে বীজগাণিতিক চলক কেন ব্যবহার করলাম? কারণ আমাদের এরকমভাবে প্রয়োজন পড়ে যে এক্স্যাক্টলি চলকের মানটা কি হবে সেটা আমরা জানি না, সেটা যে কোনো কিছু হইতে পারে, এটা ডিপেন্ড করে ইউজারের উপর। যেমন এখানে কলম বিক্রেতা এবং খাতা বিক্রেতা, সে জানেই না যে কয়টা কলম কিনবে একটা কাস্টমার এসে, কয়টা খাতা কিনবে সে জানে না। তো এখন যদি সে দাম বের করতে চায়, একটা মেশিনকে কেমনে বুঝাবা? তো মেশিনকে বলে দিছো যে ঠিক আছে কলমের দাম হচ্ছে x টাকা এবং হচ্ছে খাতার দাম হচ্ছে y টাকা, তাহলে কলমের দামের সাথে কলমের সংখ্যা গুণ হবে, খাতার দামের সাথে খাতার সংখ্যা গুণ হবে, দেন দুইটা যোগ করে যেটা আসবে সেটাও হচ্ছে একটা নতুন সংখ্যা। এটাও তুমি জানো না যে এখানে কত হবে। সো এটারে জেড ধরে কম্পিউটারে বা মেশিনকে এভাবে বুঝায় দেওয়া হয়েছে। এখন তোমার কাছে মেশিন চাইবে যে আচ্ছা এক্স এর জায়গায় কত দিব। কেউ যদি 5টা কলম নিতে চায় এক্স এর জায়গায় দিব 5, কেউ যদি 7টা কলম নিতে চায় এক্স এর জায়গায় দিব 7, কেউ যদি 2টা কলম নিতে চায় এক্স এর জায়গায় দিব 2। সেমভাবে এখানে যদি ওয়াই এর কথা বলি আমি, কেউ যদি 5টা কলম নিতে চায় ওয়াই এর জায়গায় দিব আমি 5, 7টা হলে 7, 2টা হলে 2, যেটা হবে সেটা। তার মানে এই যে আমরা হচ্ছে কিছু অজানা রাশির সাহায্যে, অজানা চলকের সাহায্যে একটা বীজগাণিতিক সম্পর্ক দাঁড় করাইলাম। এই অর্থবোধক এই সম্পর্কটাকেই আমরা কি বলবো বলতো? বীজগাণিতিক রাশি। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের কি বলতো? একটা বীজগাণিতিক রাশি। সো এটাই হচ্ছে আমাদের একটা বীজগাণিতিক রাশি। বুঝতে পারছো? সো এরকম ভাবে এক্স ওয়াই জেড রিলেটেড যে কোনো টার্ম দেখলে তোমরা হচ্ছে এটাকে কি মনে করবা? একটা বীজগাণিতিক রাশি। এখন বীজগাণিতিক রাশি তো বুঝলাম, বাট অরিজিনালি এই জিনিসটা কি ছিল বলতো? এরকম ছিল না সমান সমান দিয়ে। তো যদি বীজগাণিতিক রাশি এরকম সমান সমান দিয়ে থাকে, সমান সমান মানে সমানের এক পাশে এবং হচ্ছে আরেক পাশে এরকম সমান চিহ্নটা থাকে, তখন সেটাকে আমরা কি বলবো বলতো? বীজগাণিতিক সমীকরণ। এটাকে আমরা বলবো হচ্ছে বীজগাণিতিক কি বলতো? সমীকরণ। সো ভাইয়া বীজগাণিতিক রাশি কি আর কেন এই এক্স ওয়াই জেড গুলো আসে এবং বীজগাণিতিক রাশি হিসেবে এগুলো এরকম থাকে? আশা করি তোমাকে আমি বুঝাইতে পারছি যে ভাই যে এই যে কিছু সময় আমরা এই মানগুলোকে জানি না, আমরা বুঝিই না যে মানগুলো কি হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এক্স আর ওয়াই এগুলোকে আমরা ধরে নেই, দেন এগুলোর জায়গায় যে কোনো কিছু আসতে পারে, যে কোনো কিছু বসতে পারে। সো এই টাইপের জিনিসপাতিকে আমরা বলতেছি কি বলতো? বীজগাণিতিক রাশি। বুঝাইতে পারছি? এগুলো হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। ওকে, আর যদি আমরা এই বীজগাণিতিক রাশিতে একটা ইকুয়াল সাইন ব্যবহার করি তাহলে সেটা হবে কি আমাদের বলতো? বীজগাণিতিক সমীকরণ। সো আজকের এই লেকচারে আমি কোনো কিছু লেকচার নোট দিব না, আজকের এটাতে কোনো নোট থাকবে না। সো এই বেসিক ক্লাসটা যার তুলতে মনে চায় খাতার মধ্যে অবশ্যই তুমি তুলে রাখো এই যে ভাই এই জিনিসটা বুঝাইছি। সো এটা হচ্ছে আমাদের এটা বীজগাণিতিক রাশি। আর যদি বীজগাণিতিক রাশিতে সমীকরণ থাকে সেটা হচ্ছে আমাদের বীজগাণিতিক সমীকরণ। সো ভাইয়া বীজগাণিতিক রাশি এইটা আমাদের কমপ্লিট। এরপর আমরা দেখব পদ। তো আমি বীজগাণিতিক রাশি বা সমীকরণ যেটাই রাখি, আচ্ছা আমি রাশিটাকে রাখি, সমীকরণটাকে মুছে দিই। ঠিক আছে, আমি জাস্ট রাশিটাকে রাখি, সমীকরণটাকে আমি মুছে দিই। সো বাকি যা আছে সবই মুছে দিলাম। তাহলে বীজগাণিতিক রাশিটাকে আমি জাস্ট খালি রাখলাম। ঠিক আছে, বীজগাণিতিক রাশিটাকে রাখলাম। সো রাশিটাকে রেখে এই জিনিসগুলোরও একটুখানি মুছে দিই। ঠিক আছে, এই জিনিসগুলোও হচ্ছে একটু মুছে দিই। ওকে, সো এখান থেকে দেখো এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। জাস্ট এই রাশিটাকে আমরা রাখলাম। বুঝাইতে পারছি? এই রাশিটাকে জাস্ট আমরা রাখলাম। ওকে, সো এই হচ্ছে আমাদের রাশি, এই রাশিটাকে আমরা রাখলাম।
সো এই বীজগাণিতিক রাশির এখন আমরা আসি যে পদ জিনিসটা কি, এই যে পদ নিয়ে আলোচনা করবো এখন আমরা। তো এই বীজগাণিতিক রাশির প্রত্যেকটা অংশ এক একটা পদ, বুঝছো? মানে প্লাস মাইনাসের, আরে মুছে দিলাম কেন, প্লাস মাইনাসের বাইরে যা আছে প্রত্যেকটা এক একটা কি পদ, প্রত্যেকটা এক একটা পদ। তাহলে বলো তো এখানে বীজগাণিতিক রাশির পদ আছে কয়টা? এই প্লাস মাইনাসের বাইরে কয়টা আছে? এই যে একটা, দুইটা, তিনটা। তাহলে এই বীজগাণিতিক রাশির প্রত্যেকটা অংশ এক একটা পদ। তাহলে এখানে পদ আছে কয়টা বলো তো? কয়টা পদ আছে ভাইয়া? এখানে পদ আছে হচ্ছে গিয়ে তিনটা। এখানে পদ আছে, পদ সমান সমান হচ্ছে আমাদের তিনটি পদ আছে আমাদের কয়টা? তিনটা। মানে আমি যদি আরেকটা রাশি লিখি যে ভাইয়া ax স্কোয়ার প্লাস bx প্লাস সি প্লাস হচ্ছে ডি, তুমি বলো তো এখানে কয়টা পদ আছে? 1 2 3 4। এখানে ভাইয়া তুমি দেখেই বুঝতেছো যে পদ আছে 4টা। তার মানে প্লাস মাইনাসের মধ্যে যেই কয়টা অংশ থাকে, প্লাস মাইনাস দিয়ে যে কয়টা অংশ থাকে প্রত্যেকটা এক একটা পদ। ওকে, তো আমি যদি এখানে লিখি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে সরি এখানে এক্স কিউব লিখছি তো, আচ্ছা আমি এখানে লিখি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে 3a বি কিউব প্লাস হচ্ছে বি স্কোয়ার বি কিউব। আচ্ছা 3a বি স্কোয়ার, ধরো এটা সূত্র লিখতে চাইতেছিলাম, সো একটা সূত্র লিখতে চাইতেছিলাম 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি কিউব, এই সূত্র লিখে দিলাম। যাও এ প্লাস বি বল কি হবে? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। বুঝতে পারছো? পদ বুঝতে পারছো? প্লাস মাইনাসের বাইরে যে কটা অংশ থাকবে সেগুলোই হচ্ছে একটা পদ। তাহলে আমরা বুঝলাম যে এখানে আমরা পদ কি জিনিস, পদ আমরা বুঝলাম। ওকে, সো এই যে পদ আমাদের কমপ্লিট হইল। এবার আমরা আসি চলক। চলক কি জিনিস? ওকে, সো এই যে বীজগাণিতিক রাশির মধ্যে যেই রাশিটা বা যেইটার মান হচ্ছে অজানা, সেটা হচ্ছে আমাদের চলক। এখানে তুমি আমাকে বলো তো অজানা কোনটা? তোমাকে বলো এখানে অজানা কোনটা বলো। তুমি এখানে তুমি এক্স এর মান জানো না, ওয়াই এর মানও জানো না। এক্স আর ওয়াই এর মান জানো? বলো। এক্স এর মানও জানো না, ওয়াই এর মানও জানো না। তাহলে এখানে এক্স আর ওয়াই এরাই হচ্ছে আমাদের কি? চলক, বীজগাণিতিক চলক। তাহলে চলক আমরা বুঝলাম, যার মান অজানা, সমীকরণে যার মান অজানা সেই হচ্ছে গিয়ে চলক। সো এই যে এক্স একটা চলক এবং ওয়াই হচ্ছে একটা চলক। এক্স কমা ওয়াই এরা কি বলতো? এরা হচ্ছে আমাদের চলক। এক্স কমা ওয়াই এরা হচ্ছে আমাদের চলক। সো আমরা চলক বুঝলাম। এখন যেই পদের সাথে কোনো চলক নাই সেটা হচ্ছে গিয়ে ধ্রুবক। চলক আমরা বুঝছি, এবার আমরা আসি হচ্ছে ধ্রুবক। যেই পদের সাথে, যেই বীজগাণিতিক রাশি যেই পদে কোনো চলক নাই সেটা হচ্ছে ধ্রুবক। এখানে বলো তো তিনটা পদ আছে। এখানে কয়টা পদ আছে ভাইয়া? এখানে হচ্ছে টোটাল তিনটা পদ আছে। তিনটা পদে এমন কোনো পদ নাই যে পদটার সাথে কি নাই? চলক নাই। প্রত্যেকটা পদের সাথে কি আছে বলতো? চলক আছে। তাহলে এখানে ধ্রুবক কত বলতো? এখানে ধ্রুবক নাই, প্রত্যেকটার সাথে চলক আছে। তাহলে ধ্রুবক কত? 0। আচ্ছা এখন যদি আমি তোমাকে বলি যে ভাইয়া এখানে হচ্ছে ধরো হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 2y প্লাস হচ্ছে 3, বলতো চলক ছাড়া পদ কোনটা? চলক ছাড়া পদ কোনটা বলো? এটা না চলক ছাড়া পদ? চলক ছাড়া পদ কোনটা? এইটা। তাহলে আমাদের ধ্রুবক এইখানে এইটার জন্য ধ্রুবক কত বলতো? এই যে এটাই হচ্ছে কি আমাদের ধ্রুবক। বুঝতে পারছো? যেই পদের সাথে কোনো চলক নাই সেটাকে আমরা কি বলবো? ধ্রুবক। যেহেতু এই পদের সাথে এই পদের 3 নাম্বার পদে কোনো চলক নাই, ঠিক আছে, তাহলে এই 3 নাম্বার পদটাকে আমরা কি বলবো? ধ্রুবক। ওকে, সো ধ্রুবক বুঝছি। এবার আমরা ধ্রুবক বুঝছি, তাহলে সূচক বোঝার আগে আমরা একটু সহগ বুঝি। সো ধ্রুবক আমরা বুঝে গেছি, তো সহগটা আমরা এই যে সূচকটা বোঝার আগে আমরা একটু সহগটা বুঝে নিই। মনে করো একটা বীজগাণিতিক রাশির চলকের সাথে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের সহগ। তো এখানে আমাদের চলক কত বলতো? এক্স। তো এটার সাথে সহগ, এটা হচ্ছে আমাদের কি সহগ? একটা পদে চলকের সাথে যে থাকবে সেই হচ্ছে সহগ। তো এই যে আমাদের একটা বীজগাণিতিক রাশি, সেই রাশির 10x একটা পদ, 10x যদি একটা পদ হয় তাহলে এই 10x এর সাথে আছে না, তো এটা হচ্ছে আমাদের একটা সহগ। সেম ভাবে এই যে 20y এই যে y এর সাথে কি আছে? 20 না, তাহলে এই 20 হচ্ছে আমাদের একটা কি বলতো? সহগ। সেম ভাবে মাইনাস জেড, এখানে আমাদের কি আছে বলতো? মাইনাস জেড, তাহলে এটাতে কি লেখা যায়? কোনো কিছু নাই মানে কি 1 আছে না, 1z মাইনাস 1z। তাহলে এইটার সহগ কত বলতো? এটার সহগ হচ্ছে
-1। তাহলে এই বীজগাণিতিক রাশির এক্স ওয়াই জেড তিনটা চলক আছে, সেই চলকের সাথে যেই হচ্ছে সংখ্যাগুলো থাকবে সেগুলোই হচ্ছে সহগ। তাহলে এই যে আমরা 1 নম্বর সহগ পাইলাম, এই যে আমরা 2 নম্বর সহগ পাইলাম, এই যে আমরা 3 নম্বর সহগ পাইলাম। তাহলে সহগ কি আমরা বুঝতে পারছি, সহগ কি আমরা বুঝতে পারছি। এখন দেখো চলকের এই যে সহগ আমরা বুঝে ফেলছি, এবার আমরা বুঝবো হচ্ছে সূচক। সূচক জিনিসটা কি? সূচক দেখো, সূচক সূচক এটার অপর নাম কি দেখো, সূচক বা ঘাত, ঘাত বা পাওয়ার, তিনটা নাম হইতে পারে, ঠিক আছে। সূচক একটা নাম হইতে পারে সূচক, একটা নাম হইতে পারে ঘাত, আরেকটা নাম হইতে পারে কি বলতো, পাওয়ার। তিনটা নাম হইতে পারে, সূচক, ঘাত, পাওয়ার, ঠিক আছে। সূচক, ঘাত আর হচ্ছে পাওয়ার, এই তিনটা জিনিস এটা কি বোঝায় বলো? সূচক, ঘাত আর পাওয়ার হচ্ছে চলকের উপরে যা থাকবে, চলকের উপরে। মনে করো এখানে এক্স একটা চলক, এক্স এর উপরে এখানে এটার উপরে কত আছে 1 আছে, ওয়াই এর উপরেও কত আছে 1 আছে, জেড এর উপরেও কত আছে 1 আছে, কিছু নাই মানে 1 আছে। যেমন এখানে কিছু নাই, এখানে কিছু নাই, কিছু নাই, কিছু নাই মানে হচ্ছে 1 আছে। তাহলে এই তিনটা এক্স ওয়াই জেড, এই তিনটা চলকের সূচক কত বলো তো? 1 1 1। এই যে তিনটা চলক দেখতেছো এক্স ওয়াই জেড, এদের সূচক কত? 1 1 1। এখন আমি যদি একটা সংখ্যা লিখি, ধরো এক্স কিউব প্লাস হচ্ছে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 2y স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস হচ্ছে 2y টু দি পাওয়ার 5 ধরো, প্লাস হচ্ছে y কিউব, এরকম আর কি। সো তুমি বলো তো এই এক্স এর উপরে যে পাওয়ার আছে এটাই হচ্ছে সূচক। সো এই যে এই পদের সূচক কত 3, এই পদের সূচক কত 2, এই পদের সূচক কত 5, আর এই পদের সূচক হচ্ছে 3। তার মানে কোনো বীজগাণিতিক রাশির কোনো চলকের উপর যে পাওয়ার থাকবে, চলকের উপর যে পাওয়ারটা থাকবে, চলকের উপর যে সংখ্যাটা থাকবে, যেমন এই যে চলকের উপর এই সংখ্যাটা আছে, এটাকে আমরা বলবো সূচক, ঘাত বা পাওয়ার। বুঝতে পারছো? চলকের উপর যেই পাওয়ার থাকবে তাকে আমরা কি বলবো? সূচক, ঘাত বা পাওয়ার। চলকের উপরে যে সংখ্যাটা থাকবে, সহজ কথা, একটা চলক, সেই চলকের উপর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা বলবো সূচক, ঘাত অথবা পাওয়ার। বুঝতে পারছো? তো এই যে আমাদের একটা বীজগাণিতিক রাশি বা এই যে একটা বীজগাণিতিক রাশি, সেই রাশির এই যে এক্স, এই যে এক্স আর এই যে ওয়াই, এই যে ওয়াই, এইটা এগুলো হচ্ছে আমাদের কি চলক। চলকের উপরে পাওয়ার হিসেবে আছে কি 3 2 5 3, এগুলো আর কি। এই যে এগুলাই হচ্ছে আমাদের কি বলতো পাওয়ার, সূচক বা ঘাত। বুঝতে পারছো? তাহলে আমরা সূচক, পাওয়ার বা ঘাত বুঝে ফেলছি। এবার হচ্ছে আমরা কি বুঝবো? এইবার হচ্ছে আমরা সূচক, পাওয়ার বা ঘাত বুঝে ফেলছি। এবার হচ্ছে আমরা বুঝবো হচ্ছে বর্গ ও বর্গমূল, খুবই ইম্পর্টেন্ট। বর্গ ও বর্গমূল এটা খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এটা একটু ভালো মতো দেখো, বর্গ ও বর্গমূল। মনে করো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা মনে করো 5, সেই সংখ্যাটা মনে করো 5। তাহলে 5কে যদি আমরা 5-এর সাথে গুণ করি তাহলে কি লেখা যায় বলো তো? 5 স্কোয়ার। তো সেটাকে আমরা কি লিখি? 25। তো এই যে 25, এইটা হচ্ছে বর্গ সংখ্যা। কার বর্গ? 5-এর বর্গ। তাহলে 5-এর বর্গ 25। তাহলে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে 5-এর বর্গ, 5-এর বর্গ, বর্গ সংখ্যা মানেই হচ্ছে 5 গুণ 5, বর্গ মানেই কি 5 গুণ 5। তাহলে 5 গুণ 5 সমান সমান 5 স্কোয়ার। কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে পাওয়ারটা হচ্ছে যোগ হয়, এটা আমি একটু পরে বলতেছি। এই যে আমরা এখানে বীজগাণিতিক রাশির গুণন দেখবো না, এই যে গুণনে আমরা দেখব, ঠিক আছে। সো আপাতত জাস্ট তারপরে তোমাদের বলি, যদি এরকম হয় যে একটা দুইটা সংখ্যা গুণ হয় তাহলে এটার উপর পাওয়ার কত আছে মনে মনে 1, আর এটার উপর পাওয়ার কত আছে 1, এই 1 আর 1 পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 5-এর উপর পাওয়ার কত হবে বলো তো? 2। তাহলে 5-এর উপর 2 মানে কি 5 5 কত বলো তো? 25। 5-এর উপর পাওয়ার 2 মানে 5 গুণ 5, এটাই হচ্ছে 25। তার মানে কোনো কিছুর উপর সূচক বা পাওয়ার যদি 2 থাকে সেই সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে বর্গ সংখ্যা। বুঝতে পারছো? কোনো কিছুর উপর পাওয়ার যদি 2 থাকে সেটাকে আমরা কি বলি? বর্গ। বুঝছো? যেমন আমি যদি বলি এক্স এর বর্গ, এক্স এর বর্গ, এই কথাটার মানে হচ্ছে এক্স গুণ এক্স, দ্যাট মিনস এক্স স্কোয়ার। বুঝতে পারছো? ওয়াই এর বর্গ যদি আমি বলি ওয়াই এর বর্গ, ওয়াই এর বর্গ, দ্যাট মিনস ওয়াই গুণ ওয়াই, এটাকে আমরা কি বলি বলতো? ওয়াই স্কোয়ার। সহজে যার বর্গ বলবে তাকে স্কোয়ার। যদি আমাকে বলে জেড এর বর্গ তাহলে জেড স্কোয়ার, আমাকে যদি বলে এক্স ওয়াই এর বর্গ তাহলে এক্স ওয়াই স্কোয়ার, আমাকে যদি বলে এক্স প্লাস ওয়াই এর বর্গ তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার।
মানে বর্গ কথাটার মানেই হচ্ছে উপরে পাওয়ার বা সূচক কত হবে 2। বর্গ কথাটার মানেই হচ্ছে উপরে পাওয়ার বা সূচক কত হবে ভাইয়া 2। সহজ কথা ভাই, বর্গ বলছে তোমাকে, তাহলে উপরে পাওয়ার বা সূচক হবে হচ্ছে 2। ওকে, এখন যার বর্গ বলবে তার উপর পাওয়ার হবে 2। সহজ কথা না? সহজ কথা না বলতো? বর্গ কথাটার মানেই হচ্ছে উপরে পাওয়ার হবে 2। আর আমি যদি বলি যে এক্স এর বর্গ, তাহলে এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স গুণ এক্স। বুঝতে পারছো? এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, এটার মানে হচ্ছে এক্স গুণ এক্স। আশা করি বর্গ কথাটা তোমরা বুঝছো। এখন আমরা দেখি বর্গ তো আমরা বুঝলাম, তাহলে এই বীজগাণিতিক রাশির বর্গ তো আমরা বুঝলাম। আচ্ছা, এটাও মুছে দিই, এটাও কোনো কাজের না আমাদের। তো বর্গ তো আমরা বুঝলাম, এখন আমরা কি বুঝি বলো তো? বর্গমূল বুঝি। বর্গ আমরা বুঝছি ভাইয়া, এখন আমরা কি বুঝি? বর্গমূল। সো বর্গমূলটা যদি আমরা বুঝি, দাঁড়াও, এগুলো আমাদের আর লাগবে না, এগুলো আমরা বুঝে দিই। তো আমরা একটু আগে কি দেখছি বলো? একটু আগে আমরা কি দেখছি? একটা বর্গ সংখ্যা দেখছি না? বর্গ দেখছি কিভাবে দেখো তো? যদি এক্স লিখি আমরা, এক্স কে স্কোয়ার করলে এটা আমরা দেখছি বর্গ। সো এখন যেমন 5কে স্কোয়ার করে আমি কত পাইছি বলো তো? 25। ওকে, এখন বর্গমূল জিনিসটা কি আগে দেখো। বর্গমূলকে এভাবে প্রকাশ করা হয়, বর্গমূল। বর্গমূল, এই যে বর্গমূলের চিহ্ন হচ্ছে এইটা, ঠিক আছে? এটার ইংলিশ হচ্ছে রুট। ইংলিশ হচ্ছে কি বলতো? রুট। ঠিক আছে? সো বর্গমূল, এটার চিহ্ন, এটাকে আমরা প্রকাশ করি এই চিহ্ন দিয়ে। এইটার মানে হচ্ছে, এটাকে আমরা লিখি হচ্ছে রুট দিয়ে, ইংলিশে আমরা বলি হচ্ছে রুট। তো এখন এই রুট কি করে শুনেই বুঝতেছো, এটা মূল বের করে। মূল, মূল মানে কোথা থেকে বর্গটা শুরু হইলো। মনে করো 5কে বর্গ করে আমি পাইছি কত বলতো? 25। এখন এই 25কে যদি আমি বর্গমূলের ভিতরে দিয়ে দিই, এর কাজ হচ্ছে মূল বের করা। এর কাজ হচ্ছে কি? মূল বের করা। কিসের মূল? বর্গের মূল, বর্গমূল। এটার নাম কি বলতো? বর্গমূল না? এটার নাম কি? বর্গমূল। মূল, মূল মানে কি? শুরু। তাহলে বর্গমূল, এই যে এই সংখ্যাটা বর্গ, এটার মূল সংখ্যা কত? এটা কোথা থেকে বর্গ হইল, তাই না? 25 হচ্ছে একটা বর্গ সংখ্যা। 25 হচ্ছে আমাদের কি বলতো? বর্গ সংখ্যা। 25 হচ্ছে আমাদের একটা বর্গ সংখ্যা। আর এই যে 5, এই 5টাই হচ্ছে কি বলতো? বর্গমূল। তুমি ক্যালকুলেটারে এই √25 দিয়ে দেখো তো তুমি কত পাবা? 5 পাবা। ঠিক আছে? তাহলে এই চিহ্নটা আমাদের কি বের করে? বর্গমূল, মানে কোথা থেকে বর্গটা শুরু হইলো। তাহলে 25 আমাদের বর্গ সংখ্যা, 5 হচ্ছে আমাদের কি? বর্গমূল। তাহলে এক্স এর উপর যদি রুট দিয়ে দাও, তাহলে এখান থেকে কি বের হবে বলো তো? এক্স কোথা থেকে আসছে? তাহলে এক্স এর বর্গমূল বের হবে। এক্স এর কি বের হবে বলো তো? বর্গমূল। সেম ভাবে আমি যদি বলি যে 6 স্কোয়ার ইকুয়াল টু কত? 36। তাহলে 36, তাহলে √, যদি আমি করি 36-এ, তাহলে আমি কত পাবো বলতো? 6। তো এই 6 হচ্ছে আমাদের, এই যে 6, এটাও হচ্ছে আমাদের, বা দুইটাই তো সমান। তাহলে এই যে এইটাও আমাদের বর্গমূল। এই পুরোটা আমাদের কি নির্দেশ করতেছে বলো তো? বর্গমূল। এই পুরোটা আমাদের কি নির্দেশ করতেছে? বর্গমূল। আর বর্গমূল অ্যাকচুয়ালি কত? এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাইতেছি 6। তাহলে এটাও বর্গমূল, এটাও বর্গমূল। ঠিক আছে? আর 36 কি বলো? শুধু 36 হচ্ছে বর্গ সংখ্যা, আর 6 হচ্ছে আমাদের কি? বর্গমূল। শুধু 36 সেটা হচ্ছে আমাদের বর্গ সংখ্যা, আর 6 হচ্ছে আমাদের কি বলতো? বর্গমূল। তো আশা করি বর্গমূল বুঝছো, বর্গ সংখ্যাও বুঝছো। এখন একটা জিনিস খেয়াল করে, বর্গমূলের ক্ষেত্রে একটা প্লাস মাইনাসের কাহিনী আছে, এই জিনিসটা খেলে একটুখানি দেখো। সো মনে করো আমরা ওই 5 নিয়েই কাজ করি। ঠিক আছে? আমি -5কে স্কোয়ার করছি, পাইছি হচ্ছে 25। -5কে স্কোয়ার করছি, পাইছি হচ্ছে কত? 25। ঠিক আছে? আবার 5কে স্কোয়ার করছি, পাইছি হচ্ছে কি? 25। দেখো, -5-এর স্কোয়ারও 25, 5-এরও স্কোয়ার 25। তাহলে আমি এটার যদি দেখি, তাহলে এটার বর্গমূল কত বলো তো? এটার বর্গমূল হচ্ছে -5, কারণ -5কে স্কোয়ার করেই 25 পাইছি। তাহলে অবশ্যই বর্গ সংখ্যা যদি 25 হয়, তাহলে এই বর্গের মূল কি? 5। তাহলে 5 হচ্ছে আমাদের বর্গমূল। সেম ভাবে এই 5কে স্কোয়ার করেও 25 পাইছি, তাহলে এটার জন্য বর্গমূল কত হবে বলো তো? 5, তাই না? এই যে -5কে স্কোয়ার করে 25 পাইছি, তাহলে বর্গমূল ছিল -5। এখন 5কে স্কোয়ার করে 25 পাইছি, তাহলে বর্গমূল হওয়ার কথা কত বলো তো? 5। এখন আমি যখন ক্যালকুলেটারে এইভাবে দিব 25, আমি বুঝতেই পারতেছি যে ভেতরে কোনোদিনই নেগেটিভ আসতে পারে না। এই যে এই সংখ্যাটা দেখো, এটা এই যে আমি একটু খেয়াল করো,
এটা নেগেটিভ ছিল, এটা পজিটিভ, এটাও নেগেটিভ ছিল, এটাও পজিটিভ। তার মানে বর্গ সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে? বর্গ সংখ্যা কখনো কি নেগেটিভ হতে পারে? তুমি আমাকে বলো। একটা বর্গ সংখ্যা নিছো তুমি ভাইয়া, সে বর্গ সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে? জীবনেও না। বর্গ সংখ্যা কখনোই নেগেটিভ হতে পারে না, কারণ মাইনাস দিলেও পজিটিভ হয়ে বের হবে, প্লাস দিলেও পজিটিভ হয়েই বের হবে, তাই না? তাহলে বর্গ সংখ্যা কোনো নেগেটিভ হতে পারে না। তাহলে রুটের ভেতরে কখনো, এই শুধুমাত্র রুট বলতেছি, এটা বর্গমূল বলতেছি, এটার ভেতরেও নেগেটিভ আসবে না। এইটার ভেতরে কোনোদিনই, রুটের ভেতরে কোনোদিন নেগেটিভ আসবে না। তাহলে বলো বর্গমূলের ভেতরে, এই চিহ্নের ভেতরে, এই চিহ্নের ভেতরে নেগেটিভ আসবে না, চিহ্নের ভেতরে মাইনাস হবে না। তুমি দেখো, তুমি -25 বসায় দেখাও, দেখবা কি তুমি একটা ম্যাথ এরর পাবা। তুমি একটা ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটরটা কোথায় রাখছি, ক্যালকুলেটরটা কোথায়, ক্যালকুলেটরটা ভেতরে রাখছি। সো এই যে দেখো ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটর নিলাম। সো এখন আমি জাস্ট কি করব, দেখো এখানে আমি হচ্ছে এই যে এই রুট সাইনটা রুট দিয়ে এখানে 25 লিখলাম, ঠিক আছে? আমি 5 পাইছি, ভালো কথা। এখন আমি যদি এখানে -25 লিখি, দেখো আমি কি করছি, -25 লিখছি, আমাকে ম্যাথ এরর দিয়ে দিচ্ছে। আবার দেখো আমি যদি এখানে আবার যাই, এই যে -25 লিখছি, রুট ওভার -25 লিখছি, একটু আগে 5 লিখছিল, আমাকে অ্যান্সার দিছিল, -25 লিখছি, এখন আমাকে ম্যাথ এরর দিয়ে দিবে। আমরা বুঝতেছি যে ভাই রুটের ভেতরে কখনোই নেগেটিভ ঢুকতেই পারে না, কারণ কোনো সংখ্যাকে বর্গ করে যেই সংখ্যাটা পাবো তার থেকে না বর্গমূল আসবে। তো বর্গ করে তো আমি কোনোদিন নেগেটিভ পাই না। -5কে বর্গ করেও আমরা কি পাইছি 25, +5কে বর্গ করেও আমরা 25ই পাইছি। তাহলে বর্গ করে তো আমরা নেগেটিভ পাই না, তাহলে রুটের ভেতরে নেগেটিভ কখনোই হবে না। তো কিন্তু আমরা তো দেখতেছি যে বর্গমূল আসলে কয়টা, 25-এর বর্গমূল কিন্তু -5 ও 5ও। এই জন্য যখন আমি ধরো এই যে সাপোজ x² হচ্ছে আমাদের 25, তাহলে x আমি যদি ধরে নেই সংখ্যাটা হচ্ছে আমাদের 5, বর্গমূলটা হচ্ছে আমাদের কত, 5। আমি জানি না আসলে এখানে বর্গমূল কত, যেমন এখানে আমি তো বুঝতেছি সংখ্যাটা হচ্ছে 25, তাহলে আমি ধরে নেই বর্গমূল হচ্ছে x²। আমি বর্গমূল এখানে তো দেখতেছি 5, বাট আমি মনে করো জানি না, এই জন্য একটা চলক ধরে নিলাম। তাহলে x এর স্কোয়ার যদি 25 হয়, তাহলে x কি বর্গমূল না? যেমন এখানে -5 এর স্কোয়ার কি 25 ছিল, 5 এর স্কোয়ারও কি 25 ছিল, তাহলে বর্গমূল কত ছিল বলো তো 5। এখানে বর্গমূল কত ছিল, এখানে -5 আর এখানে 5। তো আমি এখন মনে করো বর্গমূল জানি না, তাহলে আমি ধরে নিলাম যে বর্গমূল হচ্ছে x। তাহলে x এর স্কোয়ার কত, 25, বর্গমূল আমি ধরে নিছি কত, x। তাহলে এখন দেখো x এর স্কোয়ার কত ভাইয়া, x এর স্কোয়ার কত 25। তো x এর স্কোয়ার যদি 25 হয়, তাহলে x আমি এখানে এই স্কোয়ারটাকে ওই পাশে রুট আওয়ার পাঠিয়ে দিতে পারি। এই স্কোয়ারটা বর্গ ওই পাশে চলে যায়, হয়ে যায় কি বর্গমূল। এই স্কোয়ারটা হচ্ছে কি আমাদের বর্গ, যদি ওই পাশে নিয়ে যাই আমি, সেটা হয়ে যায় কি বলতো বর্গমূল। তাহলে আমার এখানে বর্গমূল কত আসবে বলতো 25। বাট 25কে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমি পাবো 5, -5 তো পাচ্ছি না। তাহলে এটা তো ম্যাথমেটিক্সের সাথে কি বেইমানি করা হইলো, যে -5কে স্কোয়ার করেও 25 পাইছি, 5কে স্কোয়ার করেও 25 পাইছি, বাট বর্গমূল যখন বের করতে বসছি, ক্যালকুলেটর আমাকে পজিটিভ দিতেছে, নেগেটিভ আমাকে দেয়ই না। কারণ এটার ভেতরে তো কখনো নেগেটিভ যাইতেই পারবে না, কারণ বর্গ তো সবসময় পজিটিভেরও নেগেটিভেরও পজিটিভ হয়ে যায়, পজিটিভেরও পজিটিভ হয়ে যায়। এই জন্য এত কথা বলছি জাস্ট একটা কথা বলার জন্য, সেটা হচ্ছে যখন আমরা বর্গমূল বের করব, তখন সব সময় একটা কি দিয়ে দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। সব সময়, একদম সব সময় একটা কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। সাপোজ আমি যদি বলি যে x² ধরো প্লাস মাইনাস, আচ্ছা x² ধরো হচ্ছে 625, তো x তুমি আগে একটা প্লাস মাইনাস দিবা, তারপরে রুট ওভার 625 দিবা। বুঝতে পারছো? যদি না তোমাকে বলে দেয় সংখ্যাটা ঋণাত্মক হতে পারে না, ওই কেস আমরা যখন ম্যাথ করব তখন আরো ভালোভাবে বুঝবো। তো আপাতত আমাকে জাস্ট এটা বলো যে ভাইয়া এটা বুঝছো কিনা, যে সাপোজ y² ধরো a, y² ধরো a, এবার আর সংখ্যা দেই না, এবার একটা ধরো ধ্রুবক দিয়ে দিছি। তো y² যদি a হয়, তাহলে সুতরাং y কে যদি আমরা বের করতে চাই বর্গমূল, y হচ্ছে আমাদের বর্গমূল, a হচ্ছে আমাদের বর্গ সংখ্যা। যেমন এখানে x ছিল আমাদের বর্গ, যেখানে -5 ছিল বর্গমূল, 25 ছিল বর্গ সংখ্যা। সেমভাবে এখানে x ছিল বর্গমূল, 25 হচ্ছে বর্গ সংখ্যা। সেমভাবে এখানে y হচ্ছে বর্গমূল, a হচ্ছে বর্গ সংখ্যা। তখন আমি যদি বর্গমূল বের করতে চাই, আগে একটা প্লাস মাইনাস দিব, তারপরে দিব হচ্ছে রুট ওভার a। বুঝতে পারছি? আগে একটা প্লাস মাইনাস দিব, তারপরে দিব হচ্ছে রুট ওভার a। তো এটা আমরা কি পেয়ে গেলাম, এটা আমরা হচ্ছে বর্গমূল পেয়ে গেলাম। ঠিক আছে, এখন বর্গমূল আর ঘনমূলের কনসেপ্টটা আমরা
আলাদাভাবে একটু বুঝতে চাই, তো সেই জিনিসটা আমরা একটুখানি বুঝি। দেখো ভাইয়া, আমরা বর্গ ও বর্গমূল বুঝছি, এখন আমরা ঘন ও ঘনমূল বুঝবো। দেখো, ঘন কথাটার মানে হচ্ছে কিউব, যেমন বর্গ কথাটার মানে স্কোয়ার ছিল না। তো আমি যদি বলি এই যে ধরো 5 ঘন, আমি যদি বলি যে ভাইয়া 5 এর ঘন, তো তুমি জাস্ট কি করবা, 5 গুণ 5 গুণ 5, তাহলে একটা 5, দুইটা 5, তিনটা 5, তাহলে এই পাওয়ার, এটার উপর পাওয়ার 1, এটার উপর পাওয়ার 1, এটার উপর পাওয়ার 1, তাহলে তিনটা পাওয়ার কি হবে বলো তো, যোগ হবে। যোগ হয়ে তুমি কত পাবো বলো তো, 5 কিউব। 5 কিউব মানে কত ভাইয়া, 125। বুঝতে পারছো? তাহলে 5 ঘন মানে কি বলো তো, 5 কিউব। সেম ভাবে আমি যদি বলি x এর ঘন, এই কথাটার মানে কি, x কিউব। আমি যদি বলি x প্লাস a এর ঘন, তাহলে কি হবে, x প্লাস a হোল কিউব। ঘন কথাটার মানেই হচ্ছে কিউব, ঘন এই কথাটার মানেই হচ্ছে কি বলতো, কিউব, পাওয়ার কিউব। এই যে সূচক যদি 2 থাকে সেটাকে বলি আমরা স্কোয়ার, সূচক যদি 3 থাকে সেটাকে আমরা কি বলি বলতো, ঘন। ঘনর ইংলিশ হচ্ছে কি, কিউব। ঘন বা ইংলিশে আমরা এটাকে কি বলি, কিউব। ওকে, সো ঘন ও ঘনমূল। ঘন মানেই হচ্ছে পাওয়ার 3, তো 5 ঘন মানে 5 উপর পাওয়ার 3। হ্যাঁ, এক্স এর ঘন মানে এক্স এর উপর পাওয়ার 3, এক্স প্লাস এ এর ঘন মানে এক্স প্লাস এ এর উপর পাওয়ার 3। বুঝতে পারছি আমি? বুঝছো ভাইয়া? ঘন মানে কি, ঘন মানে হচ্ছে পাওয়ার 3। আর ঘনমূল যেমন বর্গ যেমন ছিল, সো বর্গমূল ঘন কেমন ছিল, তাহলে এখন হবে ঘনমূল। তো ঘনমূলের জন্য ঘনমূলের যে চিহ্নটা, সেই ঘনমূলের চিহ্নটা কিরকম দেখো, ঘনমূলের জন্য চিহ্ন হচ্ছে স্কোয়ার রুটের মতোই, বাট এখানে থাকবে কি একটা 3। বর্গমূলের মতোই চিহ্ন, বাট এখানে থাকবে হচ্ছে একটা 3। তো 125কে যদি আমি এখন ঘনমূল করি, 125কে যদি এখন আমরা ঘনমূল করি, তো এইভাবে লিখব, কিউবিক রুট অফ 125। আর এটা ক্যালকুলেটরে তুলে কিভাবে, জাস্ট এই যে দেখো, যে স্কোয়ার আছে না, স্কোয়ার বাটন, শিফট দিয়ে স্কোয়ার বাটন, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কি স্কোয়ার বাটন, তাই না? এটা হচ্ছে আমাদের কি স্কোয়ার বাটন। এখন তুমি যদি শিফট দিয়ে স্কোয়ার বাটনে চাপো, সরি, এখান থেকে হচ্ছে আমাদের ঘন, আচ্ছা, এই যে রুট, এই যে রুট, দেখো এই যে রুট বাটন, এখন শিফট দিয়ে যদি তুমি এই যে রুট বাটনে চাপো, তাহলেই কিন্তু এই যে দেখো 3 দিয়ে চলে আসছে, 3 দিয়ে এভাবে চলে আসছে। বুঝছো, এটাই হচ্ছে ঘন। তো এখন আমি যদি এখানে 125 লিখি, 125, দেখো এখানে যদি আমি কত লিখছি, 125। এবার যদি আমি ইকুয়ালে চাপ দেই, কত চলে আসছে বলো তো, 5 চলে আসছে না? অবশ্যই 5 চলে আসবে। কেন? কারণ এটাই তো ঘনমূল চিহ্ন। কাকে আমরা ঘন করে 125 পাইছি, 5কে ঘন করে আমরা 125 পাইছি। সো এই যে 125-এর ঘনমূলও কত আসবে ভাইয়া, 5। বুঝতে পারছো? সো ঘন বুঝতে পারছো, ঘনমূল বুঝতে পারছো। এখন এই ঘনমূলটাকে আমরা যদি x দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা যদি লিখি যে x কিউব ইকুয়াল টু হচ্ছে কত, 125, x কিউব ইকুয়াল টু হচ্ছে 125, ঠিক আছে? তো x ইকুয়াল টু হচ্ছে কত, এই যে ঘনমূল অফ 125। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, তাহলে এই ঘনমূলে কি নেগেটিভ হইতে পারে? হ্যাঁ, হইতে পারে। সো আমি তোমাকে যদি একটুখানি দেখাই, যে আমি এবার দেখো ঘনমূল অফ -125 নিব, এই যে দেখো শিফট ঘনমূল, শিফট এই যে রুটে চাপ দিব, শিফট চাপ দিয়ে যে রুটে চাপ দিব, তারপর আমি কত নিব, এখানে একটা ব্র্যাকেট দিয়ে -125, -125, তাহলে আমি কত পাইতেছি বলতো, -5। তার মানে আমরা বুঝতেছি যে ভাইয়া ঘনমূলের মধ্যে নেগেটিভ হইতে পারে, কেন? কারণ আমরা দেখতেছি যে আমরা যদি 5কে কিউব করি, তাহলে পাইতেছি কত, 125। আর -5কে যদি কিউব করি, তাহলে এই যে পাওয়ারের উপর যদি বেজোড় গুণিতক থাকে, ঠিক আছে, এখানে দেখো তো এই মাইনাসটা যদি উপরে কিউব আকারে থাকে, তাহলে এটা কি হয়ে যায় বলতো, মাইনাস হয়ে যায়। এটা কেন? এই যে আমরা ওই যে বীজগাণিতিক গুণের চিহ্ন পরিবর্তন না, ওইটা আমরা দেখব। তারপরেও এখানে আমি তোমাকে একটু বুঝাই, 5টা মাইনাস, তো যা সহজ কথা মনে রাখো ভাই, এই যে মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে, মাইনাসটা প্লাস হয়ে যায়, ঠিক আছে? মাইনাসের উপর যদি বেজোর পাওয়ার থাকে, মাইনাসটা মাইনাসই থাকে। তো
তাহলে এই মাইনাসের উপর, সো আমি কোথায় লিখবো, এখানে লিখি। সো এখান থেকে দেখো আমি ফার্স্ট অফ অল -5 কিউব করি। সো যেহেতু মাইনাসের উপর বেজোর পাওয়ার, তাহলে মাইনাস মাইনাসই থাকবে, আর 5-এর উপর পাওয়ার হলে 125। আর আমি যদি 5কে কিউব করি, সো এটা আমাদের কত আসবে, শুধু 125। তা দুইটা এক হইলো, এই দুইটা কি এক? দুইটা কিন্তু এক না। যার কারণে আমরা যখন ঘনমূল করব, তাহলে 125-এর ঘনমূল কত আসবে, 5 আসবে। আর -125-এর ঘনমূল কত আসবে, -5 আসবে। সো এইটা বর্গমূলের জন্য একই আসবে না। যেমন বর্গ সংখ্যায় কি আসছিল, -5-এর জন্য 25 আসছিল, +5-এর জন্য 25 আসছিল। তো এখানে রুটের ভিতরে আমরা কখনোই 25 বসাইতে, মানে নেগেটিভ -25 বসাইতে পারতাম না, কারণ বর্গ করলে তো 25 আসেই না, তাহলে বর্গমূল কই থেকে আসবে। কিন্তু এখানে দেখো -5কে ঘন করলে -125 আসে, আবার 5কে ঘন করলে 125 আসে। তাহলে তুমি ক্যালকুলেটারে যদি -125 বসাও তাহলে -5 পাবা, আর +125 বসাইলে +5 পাবা। বুঝতে পারছো? এরকম ভাবে তুমি কি পাবা, এই যে আমাদের বীজগাণিতিক রাশির ঘন এবং ঘনমূল পেয়ে যাবা। ঠিক আছে, ঘনমূল পেয়ে গেলাম। এবার আমরা আসি n-তম মূল। এখন এখানে আমরা বর্গমূল দেখলাম, ঘনমূল দেখলাম। এখন আমরা যদি n-তম মূলের কথা বিবেচনা করি, n-তম মূল মানে কি, মূল যে কোনোটা হইতে পারে। n-তম মূল মানে কি ভাইয়া, মূল যে কোনোটা হইতে পারে। তো আমরা আসি n-তম মূল। n-তম মূল মানে হচ্ছে x এর উপর পাওয়ার কি হইতে পারে বলো তো, n। x এর উপর পাওয়ার n, মনে করো এই x এর উপর পাওয়ার n হইলে, যেমন x এর উপর 2 হইলে আমরা কি বলতেছি বলো, স্কয়ার। x এর উপর 3 হইলে আমরা এটা বলতেছি কিউব। তো x এর উপর এরকম 4ও থাকতে পারে, x এর উপর 5ও থাকতে পারে, x এর উপর 6ও থাকতে পারে, x এর উপর 7ও থাকতে পারে। সো ইন জেনারেল এটা আমরা ধরে নিতে পারি x এর উপর n। তো এটাই হচ্ছে n-তম মূল। ঠিক আছে, n, x এর উপর পাওয়ার n হইলে এটা মনে করো আসে হচ্ছে a। ঠিক আছে, a। তো এখন তুমি যদি x বের করতে চাও, তাহলে x ইকুয়াল টু হবে এই যে n-তম মূল অফ a। ঠিক আছে, এখন n এর মান, n যেখানে n কি, দেখো যেখানে n এর ভ্যালু, যেখানে n, এই যে n বিলংস টু n। যারা সেট পড়ছো তারা তো এই কথাটা বুঝো, আর যারা সেট পড়ো নাই তারা জাস্ট হচ্ছে দেখো 1 2 3 4, মানে n যে কোনো 1 2 3 4 5 6 7 8 এই নাম্বারগুলোর ভিতরে যে কোনো একটা নাম্বার হতে পারে, যে কোনো একটা নাম্বার হতে পারে। বুঝতে পারছো? সো এটাই হচ্ছে আমাদের n-তম মূল, এটাই হচ্ছে আমাদের n-তম মূল। সো একটা এক্সাম্পল দেই, মনে করো 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 64। বুঝছো? বা 2 টু দি পাওয়ার না দিয়ে এখানে x টু দি পাওয়ার দিই। দেখো x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64। এখন x এর মান যদি আমি বের করতে চাই, x ইকুয়াল টু কি বলতো, তাইলে 6√64। এখানে n এর জায়গায় কত বসছে, 6 বসছে, 6√64। এখন ভাই আমি এটাকে ক্যালকুলেটরে তুলতে চাই। ক্যালকুলেটরে কিভাবে তুলবা দেখো, ফার্স্ট অফ অল কততম রুট এই ক্যালকুলেটরে, এটা হচ্ছে 991 ms। এই ক্যালকুলেটরে যদি তুলতে চাও, এই ক্যালকুলেটরে এই যে n-তম রুটটাকে যদি তুলতে চাও, ঠিক আছে, n-তম রুট এই ক্যালকুলেটরে তুলবা তুমি। তো প্রশ্ন হচ্ছে যে ভাই n-তম রুট এই ক্যালকুলেটরে কিভাবে তুলবো। ওকে, সো দেখো এটাকে আমরা ফার্স্ট অফ অল জুম করাই। আচ্ছা, এই যে জুম করছে। সো এখন দেখো আমরা কি করব, এখান থেকে আমরা n-তম রুটটাকে তুলবো। তো তোলার জন্য সবার আগে আমরা এখানে শিফট বাটনে চাপ দিব। শিফট বাটনে চাপ দিয়ে এই যে দেখো পাওয়ারের উপরে এটা আছে না, তাহলেই কিন্তু এই যে আমাদের এই যে একটা x আকারে রুট কিন্তু চলে আসছে। তো এটা করার জন্য আগে আমাদের যেহেতু 6তম রুট, আগে 6 লিখতে হবে। আগে 6 লিখলাম। 6 লেখার পরে আমরা এই যে শিফট চাপার পরে এই যে এই বাটনটাতে চাপবো, শিফট চেপে এই বাটনটাতে চাপবো, চাপলাম। এই যে দেখো 6 কত, এখানে আমাদের যদি 64 দেই, তাহলে এই যে 64 দিলাম, 6√64 দিয়ে যদি আমি ইকুয়াল চাপি, তাহলে আমরা কত পাইতেছি বলতো, 5। তাহলে এই যে x এর আমরা যে এখানে পাইতেছি 6√64, আচ্ছা এটা 5 না, সরি 2, এটা হচ্ছে আমাদের কি 2, হ্যাঁ 2, ক্যামেরায় 5 মনে হচ্ছিল, বাট এটা আসলে 2। তাহলে এখানে আমরা x এর ভ্যালু কত পাইতেছি, 2। আর x কি ছিল আমাদের, 6th রুট, ষষ্ঠ মূল। x আমাদের কি ছিল, ষষ্ঠ মূল। x আমাদের ষষ্ঠ মূল, তাহলে ষষ্ঠ মূল কত, 2। এভাবে আমরা কি বের করতে পারি বলতো, n-তম মূল। ঠিক আছে, n-তম মূল আমরা বের করতে পারি। এখন আমরা আসি বীজগাণিতিক যোগ আর বিয়োগ নিয়ে। বীজগাণিতিক যোগ বিয়োগ আমরা কিভাবে করতে পারবো। সো n-তম মূল আমরা পাইলাম, এখন আমরা দেখবো হচ্ছে বীজগাণিতিক যোগ বিয়োগ। ভাইয়া বীজগাণিতিক যোগ বিয়োগ একটু ভালো মতো দেখার চেষ্টা করো, বীজগাণিতিক যোগ বিয়োগ। সো বীজগাণিতিক যোগ বিয়োগ এটা যখন আমরা আলোচনা করতেছি,
তোমার মাথায় একটা জিনিস রাখতে হবে, বীজগাণিতিক যোগ বিয়োগ। তোমার মাথায় যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে যোগ করতে হলে চলক যোগ বা বিয়োগ, শুধু যোগ না, যোগ বা বিয়োগ করতে হলে চলক একই হতে হবে। চলক যদি একই হয় তখন আমি যোগ বিয়োগ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। এই কথাটার মানে কি, যেমন 5x এর সাথে আমি 11x কে যোগ করতে পারবো, কিন্তু 5x এর সাথে আমরা 11y কে যোগ করতে পারবো না। তো এখানে এই চলক আর এই চলক সমান, এদেরকে যোগ করতে পারবো। তাহলে এই চলকের মতো চলক পড়ে থাকবে, 5 আর 11 আমরা কত পেয়ে যাবো বলতো, 16x 16x। ওকে, সো এখানে আমি x আছে চলক আর এখানে y আছে, সো আমরা এখানে লিখতে পারতেছি না যে 16xy, এটা আমরা লিখতে পারবো না, এখানে যোগ হবে না। এখানে যা আছে যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। এখানে যেভাবে আছে 5x + 11y, এখানে এইটা যেভাবে আছে সেভাবেই থেকে যাবে, কিন্তু উপরেরটায় আমরা কি করতে পারবো, যোগ করতে পারবো। তো প্রথম যোগের শর্ত কি ছিল আমাদের, যোগ বা বিয়োগ করতে হলে চলক আমাদের কি হইতে হবে, একই হইতে হবে। যদি চলক x হয় তাহলে সবগুলো x এর সাথে আমরা যোগ করতে পারবো, y হলে y এর সাথে। এন্ড চলক যদি xy হয়, চলক ধরে xy, এরকম থাকতে পারে না, xy + 6xy, সো এটাকে আমরা যোগ করতে পারবো। আমাদের কত হয়ে যাবে বলতো, 7xy। চলকের জায়গায় চলক থেকে যাবে, যোগ হবে সংখ্যার। বুঝতে পারছো? এখানে সংখ্যা বলতে পারো যে ভাই এখানে তো সংখ্যাই নেই, এখানে মনে মনে 1 আছে না, কিছু নাই মানে কি বলো, কিছুই নাই, এটার মানে কি মনে মনে 1 আছে। তাহলে 1xy + হচ্ছে 6xy, এই দুইটা মিলে কত হয়ে যাবে আমাদের, 7xy। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ। আমরা যদি করি তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যোগ বিয়োগ করতে হলে চলক একই হতে হবে। এখন দেখো, দুইটা যদি প্লাস থাকে, প্লাস আর প্লাস থাকে, তাহলেও আমরা সংখ্যাগুলোর করব কি, যোগ। দুইটা যদি প্লাস থাকে তাহলে আমরা সংখ্যাগুলোকে করব যোগ। দুইটাই যদি মাইনাস থাকে তাও সংখ্যাগুলোকে আমরা কি করব বলতো, যোগ, কিন্তু চিহ্ন বিয়োগ হবে, চিহ্ন মাইনাস হবে, মাইনাস বসাইতে হবে, চিহ্ন মাইনাস বসাতে হবে, ধরো বসাতে হবে। দুইটা যদি প্লাস থাকে তাহলে যোগ চিহ্নই বসবে, তাহলে যোগ চিহ্নই বসবে। আর দুইটাই যদি মাইনাস থাকে যোগ করতে হবে কিন্তু চিহ্ন মাইনাস বসাইতে হবে। এই কথাটা আমি তোমাকে বুঝাই। মনে করো একটা আছে হচ্ছে 5x, আরেকটা আছে ধরো 6x, তো এই দুইটার যোগ করে তুমি কত লিখবে, 11x। এখন মনে করো আরেকটা হচ্ছে -5x, আরেকটা হচ্ছে -7x। এই দুইটাকে যোগ করে তুমি কত লিখতে পারো বলো তো, দুইটাকে যোগ করতে হবে। যদি যোগ করো তাহলে 5 আর 7 কত, 12, এখানে কি বসবে, জাস্ট -12x। বুঝতে পারছো? আজানটা শেষ হোক। তাহলে বলো বিষয়টা কি বুঝতে পারছো বলো তো। প্রথম কথা হচ্ছে যোগ বিয়োগ করতে হলে চলক একই হতে হবে, তাই না? সো আমরা x এর সাথে x কে যোগ করতে পারবো, x এর সাথে y এর সাথে y কে যোগ করতে পারবো। আবার ধরো এরকম আছে, ধরো আমি এখানে লিখলাম হচ্ছে 5xy প্লাস হচ্ছে ধরো এখানে 3xy। সো এইটা আমাদের এই যে চলক xy আর এই যে চলক xy মিল আছে, এদেরকে যোগ করতে পারবো। তাহলে এটা হয়ে যাবে কত, 8xy হয়ে গেল, 8xy, সমস্যা নেই আমাদের। তো এরকম ভাবে সেম ভাবে আমাদের ধরো হচ্ছে এখানে -5xy, আবার এখানে যদি -3xy থাকে তাও এটা কি হবে বলো তো, -8xy। সো চিহ্ন প্লাস প্লাস থাকলে যোগ হবে, প্লাস চিহ্ন বসবে, মাইনাস মাইনাস থাকলেও যোগ হবে কিন্তু মাইনাস চিহ্ন বসাতে হবে। আর যোগ বা বিয়োগ করতে হলে চলক একই হতে হবে। এই বিষয়গুলো আমরা বুঝছি। এখন দেখো, একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস থাক, যেটাই থাক, প্লাস মাইনাস থাকতে পারে অথবা মাইনাস প্লাস থাকতে পারে। এই বিষয়টা আমরা একটুখানি দেখি। সো দেখো দুইটা কি থাকতে পারে, দেখো এখন এখানে আচ্ছা এটাও আমি একটা মুছে দিই, এখানেও আমরা একটু মুছে দিই। ধরো দুইটাই প্লাস আছে, আচ্ছা দুইটাই, একটা ধরো প্লাস আছে আরেকটা হচ্ছে মাইনাস আছে। তো এরকম যদি প্লাস মাইনাস থাকে তাও তোমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। আর যদি দুইটাই একটা মাইনাস আর একটা প্লাস থাকে তাও তোমাকে কি করতে হবে বলো তো,
বিয়োগই করতে হবে, বিয়োগই করতে হবে। তাহলে প্লাস মাইনাস থাকলেও বিয়োগ, মাইনাস প্লাস থাকলেও বিয়োগ। মনে করো একটা হচ্ছে প্লাস, একটা মাইনাস, একটা মাইনাস, একটা প্লাস, তাহলে কি করতে হবে বলো তো? বিয়োগ করতে হবে। তাহলে হচ্ছে করতে হবে বিয়োগ। বড় সংখ্যার আগে যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে, ঠিক আছে? বড় সংখ্যার আগের চিহ্ন বসবে, বড় সংখ্যার আগের চিহ্ন বসবে। সো বড় সংখ্যার আগের চিহ্ন বসবে। আগে যেই চিহ্ন থাকবে সেটি বসবে। চিহ্ন থাকবে, যেই চিহ্ন থাকবে সেটি বসবে, সেটিই বসে যাবে, সেটি বসবে। বুঝতে পারছো? বড় সংখ্যার আগে যেই চিহ্ন থাকবে সেটি বসবে। এটা কি মিন করে চলো এটা আমরা একটুখানি বুঝি। বড় সংখ্যার আগে যেই চিহ্ন থাকবে সেটি বসবে। ধরে নাও এখানে আমরা লিখছি হচ্ছে -5x, এখানে নিলাম আমরা +3x, সমান এটা যোগ করব, কত আসবে? সো একটার আগে আছে চলক, ঠিক আছে, যোগ বিয়োগ করা যাবে। যোগ বিয়োগ করার প্রথম শর্ত হচ্ছে চলক ঠিক আছে একই আছে কিনা। চলক যদি একই না থাকে যোগ বিয়োগ করাই যাবে না, ওইখানে যোগ বিয়োগ আসবেই না, বাকি হিসাব নিকাশ তো পরে, যোগ বিয়োগই হবে না। তো এখানে আমরা দেখতেছি যে চলক দুইটা মিল আছে, এটাও x এটাও x, যোগ বিয়োগ করা যাবে। তো এখন আমরা কি করব? যোগ করব না বিয়োগ করব? যেহেতু এটা -5 এটা +3, অবশ্যই আমরা কি করব? বিয়োগ করব। কার থেকে কাকে বিয়োগ করব বলো? আমরা বড়টা থেকে ছোটটা, বিয়োগ সবসময় বড়টা থেকে ছোটটা হয়। তাহলে 5 থেকে 3কে বাদ দিব, তাহলে কত পাবো? 2। 5 - 3 পাবো 2। তো এখানে আমাদের হবে 2x, হইল এটা। কিন্তু এখানে আমি প্লাস বসাবো না মাইনাস বসাবো সেটা কিভাবে বুঝবো? এই যে বড় সংখ্যা তার আগে কোন চিহ্ন আছে সেটা দেখে। তো যেহেতু এটা বড় সংখ্যার আগে মাইনাস আছে, সো আমি এখানে কত বসাবো ভাইয়া? -2x। সো -5x + 3x, এইখান থেকে আমরা কি পাইলাম? আমরা কিন্তু -2x পাইছি, বুঝছো? আবার ধরো আমি এখানে লিখলাম 7y - 3y সমান এইটা কত? এটাও আমাদের বিয়োগ হবে, 7 থেকে 3 বিয়োগ হবে, কত হবে? 4 হবে। 4x বড় সংখ্যার আগে, যে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে, যেমন এখানে এই দুইটা সংখ্যার মধ্যে বড় ছিল -5, 5 এর আগে মাইনাস ছিল, মাইনাস বসছে। এইখানে বড় সংখ্যা কত? 7, 7 এর আগে প্লাস ছিল, তো এটা প্লাস বসবে। তো এটা 4x লিখছি এখানে, এটা y হবে 4, এটা হবে কি 4y, বুঝছো? 7y - 3y এটা হয়ে যাবে 4y। সো এখন আমি এই সব কিছু কম্বাইন করে তোমাকে একটা যোগ, বড় একটা যোগ দিই। সো মনে করো আমরা এখানে দিলাম হচ্ছে 5x - 3y প্লাস হচ্ছে 5xy প্লাস হচ্ছে 3y, ঠিক আছে? আচ্ছা 3y না, এটা আমি 7y দিই, 7 না 9y দিই, 9y দিলাম। আর এখানে আমরা দিলাম হচ্ছে -3xy, ঠিক আছে? আর আরও দিতে পারি, প্লাস আমরা দিলাম হচ্ছে 2x, মাইনাস আমরা দিলাম হচ্ছে 11y, ঠিক আছে? আর এখানে আমরা দিলাম হচ্ছে -3x। এটাকে আমরা যোগ বিয়োগ করি। প্রথমে আমরা চাইলে এটাকে সাজায় নিতে পারি বা আমরা ডিরেক্ট করতে পারি। আমরা যদি ডিরেক্ট করি তাহলে দেখবো x রিলেটেড কি আছে। এখানে একটা x আছে, এখানে একটা x আছে, এখানে একটা x আছে। সমজাতীয় চিহ্ন প্লাস প্লাস কার আছে তাদেরকে আগে যোগ করব। তাহলে এখানে 5x + 2x কত হবে বলো তো? 7x। প্লাস প্লাস আছে কি 7x। আচ্ছা আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটুখানি আর একটু সাজায় লিখি। তো সবগুলি x রিলেটেড টার্মকে একপাশে নিয়ে আসবো। 5x + 2x - 3x। আর তো x যুক্ত টার্ম নাই, 5x + 2x - 3x, একই জাতীয় যোগ বিয়োগ করা যায়। এবার আমি y রিলেটেড গুলোকে যদি নিয়ে আসি, y রিলেটেড গুলো নিয়ে আসলে ফার্স্টে আসবে আমাদের 3y, ফার্স্টে আসলো কত? -3y, প্লাস এরপর আসবে কত? 9y, মাইনাস এরপর আসবে কত? 11y। এরপর xy রিলেটেড গুলোকে যদি লিখি তাহলে এখানে আমাদের প্লাস কত আসবে? 5xy, ঠিক আছে? আর এখানে আমাদের কত আসবে বলো তো? -3xy, -3xy। এই হচ্ছে গিয়ে টোটাল সংখ্যাটা আসছে। এখন 5x আর 2x এই দুইটা কত হয়ে যাবে আমাদের বলো তো? 5x আর 2x এই দুইটা তো আমাদের কত হয়ে যাবে? 5 আর 2 7x। সো এখানে আমরা পাইলাম 7x। আচ্ছা এরপর হচ্ছে -3x, এই যে এই দুইটা তো প্লাস প্লাস, এই জন্য প্লাস হয়েছে, এটা তো মাইনাস। তাহলে 7x থেকে আবার এই -3x কি হবে? বিয়োগ হবে। তাহলে এখানে আমরা পাবো কি? 4x। আচ্ছা এবার দেখো যোগ হবে কারা? এখানে 3 আর মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস, সমজাতীয় চিহ্ন যোগ হবে। তাহলে 3y - 11y, তাহলে কত হবে বলো তো? 14y, তাই না? 14y হবে। 14y থেকে তোমাকে কি বিয়োগ করতে হবে বলো তো?
এই যে এবার দেখো আমি একটু লিখি এটা, নাহলে আবার অনেকে কনফিউজ হয়ে যেতে পারো যারা একদম বেসিক বুঝো না। তো 3y - 11y এটা কত হয়ে যাবে 14y প্লাস থাকবে হচ্ছে কত 9y, আর এখানে 5xy - 3xy, তাহলে xy থেকে 3xy বাদ যাবে, থাকলে থাকবে কত 2xy। আর এখানে দেখো এই যে এই দুইটার আগে প্লাস ছিল মাইনাস ছিল -3y - 11y, তাহলে এই দুইটা যোগ হবে, তাহলে 3y আর 11y কত হয় 14y। তো আমি এখানে কি লিখছি দেখো তো, কি লিখছি ভাইয়া -14y কিন্তু লিখছি, আর তো কিছু লিখিনি, -14y লিখছি প্লাস 9y প্লাস হচ্ছে আমাদের এখানে কি আসছে 2xy। এখন দেখো এখানে 4x আর এটা হচ্ছে 14y প্লাস 9y, তাহলে এই দুইটা বিয়োগ হবে, 14 থেকে 9 বিয়োগ গেলে কত আসে 3 আসে। যদি ইকুয়াল দিয়ে লিখি তাহলে এটা হবে আমাদের 4x, 14 থেকে 9 সেটা 5 আসবে, 14 থেকে 9 বিয়োগ করলে কত আসবে 5, তাহলে আমাদের এই বড় সংখ্যা কত 14, এই 14-র আগে কি থাকবে -5y, -5y না 14y, এখান থেকে বিয়োগ যাচ্ছে কত 9y, তাহলে 14 থেকে 9 গেলে 5, বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে এখানে -5y গেল প্লাস এখানে আমাদের বসলো হচ্ছে 2xy। এই ছিল টোটাল আমাদের যোগ বিয়োগের কনসেপ্ট। এইভাবে আমরা কি করতে পারলাম, একটা সংখ্যাকে যোগ বিয়োগ একসাথে করলাম, যোগ আলাদাভাবে শিখছি, বিয়োগ আলাদাভাবে শিখছি, এখন পুরো এরকম একটা সংখ্যা থাকলে যোগ বিয়োগ কীভাবে করে সেটাও আমরা শিখলাম। তো যোগ বিয়োগ রিলেটেড যত বেসিক ছিল সবগুলা বেসিক আমাদের আলোচনা করা শেষ। এবার আমরা চলে যাই কোথায়, এবার আমরা চলে যাই গুণের চিহ্ন পরিবর্তনে, গুণের চিহ্ন পরিবর্তন। সো এখন আমরা কি শিখবো ভাইয়া, গুণের চিহ্ন পরিবর্তন। একটা সংখ্যা যদি গুণাকারে থাকে সেই সংখ্যাটার চিহ্ন আমরা কিভাবে পরিবর্তন করতে পারি সেই টপিকটা এখন আমরা আলোচনা করব। তো আমাদের আলোচনার বিষয় কি, আমাদের আলোচনার বিষয় হচ্ছে গুণের চিহ্ন পরিবর্তন। সো দেখো গুণ যখন আমরা করব, তাই না, এখন গুণ কেমনে করব সেটা আগে পরে বুঝি, আপাতত দেখি গুণের চিহ্ন পরিবর্তন। গুণের চিহ্ন পরিবর্তনের বিষয়টা হচ্ছে প্লাসের সাথে যদি প্লাসকে গুণ করো, আমি এভাবে কমা দিয়ে লিখতেছি, বাট তুমি মনে রেখো এদেরকে আমরা গুণ করতেছি। আচ্ছা কমা না দিয়ে ডট দিই, কারণ ডট দিয়ে তো গুণ বোঝায়, তো আমরা ডট দিই। সো এই যে প্লাসের সাথে প্লাসকে যখন আমরা গুণ করব, ডট করব, তাহলে আমরা প্লাস পাবো, তাহলে আমরা কি পাবো প্লাস। মাইনাসের সাথে মাইনাসকে যখন আমরা গুণ করব তখন আমরা কি পাবো মাইনাস, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি সমজাতীয় চিহ্ন গুণ করলেই প্লাস, প্লাস প্লাস সমজাতীয় ছিল গুণ করছি প্লাস পাইছি, মাইনাস মাইনাস সমজাতীয় ছিল গুণ করছি মাইনাস পাইছি। তাহলে সমজাতীয় চিহ্ন, তো এখানে 1 লিখছি, 1 না লিখলেও চলবে, সো এখানে কোনো সংখ্যা নেই মানে 1, এই জন্য 1 লিখছি। আচ্ছা তাহলে সমজাতীয় হইলে প্লাস, বিপরীত জাতীয় হইলে মাইনাস, এটা আমরা দেখতেছি যে সমজাতীয় চিহ্ন যখন আমাদের চিহ্নটা সমজাতীয় হয়েছে, প্লাস প্লাস ছিল তখনও প্লাস পাইছি, মাইনাস মাইনাস ছিল তখনও আমরা কি পাইছি প্লাস পাইছি। তাহলে সমজাতীয় চিহ্ন হলে সমজাতীয় মানে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, তাহলে অলওয়েজ কি আসবে বলো তো প্লাস। চিহ্ন যদি সমজাতীয় হয়, প্লাস প্লাস হইলেও প্লাস পাবো, মাইনাস মাইনাস হইলেও প্লাস পাবো, তাহলে সমজাতীয় হইলে মনে রাখবা প্লাস। বুঝতে পারছো, একই কথা, সমজাতীয় হইলে প্লাস। যদি বিপরীত জাতীয় হয়, মনে করো প্লাসের সাথে গুণ করতেছি মাইনাসকে, তাইলে আমরা পাবো মাইনাস, মাইনাসের সাথে গুণ করতেছি প্লাসকে, তাহলেও আমরা কি পাবো মাইনাস। তাহলে সমজাতীয় হইলে প্লাস, এটা কি আমাদের বিপরীত জাতীয় না, বিপরীত জাতীয় না। কেমনে বুঝলাম বিপরীত জাতীয়, দেখো বুঝাইতেছি, বিপরীত জাতীয়, বিপরীত জাতীয় কেমনে বুঝলাম বিপরীত জাতীয়, বিপরীত জাতীয় হলে কি হবে চিহ্ন, চিহ্ন হবে মাইনাস, বিপরীত জাতীয় হলে চিহ্ন মাইনাস হবে। বুঝবো কিভাবে সমজাতীয় না বিপরীত জাতীয়, এই যে দেখো প্লাসের সাথে প্লাস থাকার কথা, তাহলে হয়তো সমজাতীয়, যেমন সব প্লাসের প্লাসের সাথে, মাইনাসের সাথে মাইনাস থাকার কথা, তাহলে হয়তো সমজাতীয়। বাট প্লাসের সাথে যদি মাইনাস থাকে অথবা মাইনাসের সাথে যদি প্লাস থাকে, তো তখন তো তাদেরকে আমরা সমজাতীয় বলতে পারবো না, তখন সেটাকে আমরা কি বলবো বলো তো বিপরীত জাতীয়। তো যদি এরকম হয়ে যায় যে চিহ্ন দুইটা সমজাতীয় না, চিহ্ন দুইটা কি বিপরীত জাতীয়, তো চিহ্ন দুইটা যদি বিপরীত জাতীয় হয়, চিহ্ন আমাদের গুণফলের চিহ্ন হবে মাইনাস, চিহ্ন দুইটা যদি সমজাতীয় হয় গুণফলের চিহ্ন হবে প্লাস। এই জিনিসটা বুঝছো, বলো সমজাতীয় চিহ্ন এবং বিপরীত জাতীয় চিহ্নের এই বেসিকটা বুঝছো। এই বেসিকটা যদি বুঝো তাহলে আমরা এখন চলে যাই গুণ করব। এখন গুণ আমরা 3 ভাবে করতে পারি। একভাবে হচ্ছে দেখো গুণ আমরা কয়ভাবে করতে পারবো ভাইয়া, গুণ আমরা 3 ভাবে করতে পারবো। একটি চলকের সাথে একটি চলক গুণ, ঠিক আছে, একটি চলকের সাথে একটি চলক গুণ, আমরা একটা চলকের সাথে একটা চলকের গুণ করবো। এরপর একাধিক চলকের সাথে একাধিক চলকের গুণ, এটা দেখবো। এরপর হচ্ছে বীজগাণিতিক রাশির সাথে বীজগাণিতিক রাশির গুণ। সো একটি চলকের সাথে একটি চলক, একটি চলকের গুণ, একটি চলকের গুণ, একটি চলকের গুণ।
এখন একটি চলকের যদি গুণ করি আমরা, তাহলে এখান থেকে দেখো এক্স ইন্টু এক্স করলাম, তাহলে আমরা কি পাবো এক্স স্কোয়ার। সেমভাবে এখানে এক্স ইন্টু এক্স করলাম, আমরা কত পাবো এক্স কিউব। যতটা গুণ করব পাওয়ার হিসেবে যাবে তত, শেষ। এখানে যদি 3টা গুণ করি, এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স, কয়টা গুণ করছি বলো? 2 4 5, তাহলে এক্স টু দি পাওয়ার 5 এরকম আসবে। ঠিক আছে, সো এক্স টু দি পাওয়ার 10 মনে করো। এটা লেখার মানে কি 10টা এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ কত 2 4 6 গুণ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স হয়েছে 2 4 6 8 10 হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 10, মানে একটা চলকের সাথে একটা চলকের গুণ। একটা চলকের গুণ যদি আমরা করতে চাই তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে চলকগুলারে যতবার গুণ করব পাওয়ার হবে তত। সহজ না? তো 2 বার গুণ করছো পাওয়ার হয়েছে এক্স স্কোয়ার, 3 বার গুণ করছো এক্স কিউব, 5 বার গুণ করছো এক্স টু দি পাওয়ার 5, 10 বার গুণ করছো এক্স টু দি পাওয়ার 10। সো এটা হচ্ছে আমাদের একটা চলকের সাথে একটা চলকের গুণ। একাধিক চলকের গুণ, এখন আমরা যদি দেখি একাধিক চলক, আমাদের চলক এখন একটা না, চলক এখন আমাদের একাধিক। সো একাধিক চলকের গুণ, সো একাধিক চলকের গুণ কীরকম হবে দেখো, একাধিক চলকের গুণ। মনে করো গুণ হইতেছে এক্স এর সাথে ওয়াই এর, তাহলে এক্স এর সাথে ওয়াই যদি গুণ করো তাহলে কি এক্স ওয়াই আকারে থেকে যাবে। মনে করো গুণ হইতেছে এক্স স্কোয়ারের সাথে বা এক্স এর সাথে জেড এর, এক্স এর সাথে জেড এর, এই যেটা গুণ করতেছে তাহলে এক্স জেড থেকে যাবে। হইতে পারে এক্স স্কোয়ারের সাথে গুণ হইতেছে, এক্স স্কোয়ারের সাথে গুণ হইতেছে ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারের সাথে গুণ হইতেছে ওয়াই স্কোয়ার, তো একই জাতীয় তো চলক না। তাহলে এখানে কি হবে বলো তো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। এখন মনে করো গুণ হইতেছে যে এক্স স্কোয়ারের সাথে এক্স ওয়াই এর, এক্স স্কোয়ারের সাথে কি এক্স ওয়াই এর, তাহলে দেখো এই চলক আর এই চলক মিলে গেছে, তাহলে এইটার গুণ হবে এক্স কিউব আর ওয়াই এর জায়গায় ওয়াই থেকে যাবে। ঠিক আছে, এখন মনে করো গুণ হইতেছে এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ারের ইন্টু জেড স্কোয়ার, তাহলে এটা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যেমন আছে তেমন থেকে যাবে। এখন মনে করো আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের সাথে আবার গুণ হইতেছে এক্স কিউব ওয়াই স্কোয়ারের, এই গুণফলটা কি আসবে দেখো, এক্স স্কোয়ার আর এখানে আছে কি এক্স কিউব, তাহলে এক্স স্কোয়ার আর এক্স কিউব এটা তো গুণ হইতে পারে, তো এখানে 2টা এক্স আর এখানে 3টা এক্স, তাহলে কত হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে। কে এখানে আমাদের কি আসতেছে দেখো, এটা ওয়াই স্কোয়ার আর এটা ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার আর এটা কি ওয়াই স্কোয়ার, সো এইটা হয়ে যাবে আমাদের কত বলো তো ওয়াই টু দি পাওয়ার 4, এই ওয়াই স্কোয়ার আর এই স্কোয়ার, তাহলে এখানে 2টা ওয়াই আর ওখানে 2টা ওয়াই গুণ করে কত হবে ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে কত হয়ে যাবে বলো তো, এখানে হয়ে যাবে আমাদের এক্স কিউব। সো এইভাবে একাধিক চলক থাকলে একাধিক চলকের আমরা গুণ করব। চলকে যদি মিল থাকে তাহলে আমাদের গুণফল আমরা পাবো, আর চলকে যদি মিল না থাকে, চলকে ধরো কোনো মিল নাই, চলকে পলকে কোনো মিল নাই, যদি এরকম মিল না থাকে তাহলে যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দেব। চলকে পলকে যদি কোনো মিল না থাকে তাহলে যেভাবে আছে সেভাবেই আমরা লিখে দিব। এটাই হচ্ছে আমাদের একাধিক চলকের গুণ। ঠিক আছে, তো বীজগাণিতিকের যোগ বিয়োগে আমরা হচ্ছে একটি চলকের গুণ দেখলাম, এরপরে হচ্ছে আমরা একাধিক চলকের গুণ দেখলাম। ওকে, সো আমরা এখন কি কোন টপিক শিখতেছি বলতো, এখন আমরা গুণনটা শিখতেছি। গুণন, একটি চলকের গুণ দেখে একাধিক চলকের গুণ আমরা দেখে ফেললাম, একটি চলকের গুণ দেখে একাধিক চলকের গুণ আমরা দেখে ফেললাম। এবার আমরা দেখব হচ্ছে বীজগাণিতিক রাশির গুণ। তো এতটুকু তোমরা লিখে নাও, যদি না লেখো ভিডিও টেনে লিখে নাও, কারণ এইটার কোনো স্লাইড দিব না, কোনো ক্লাস লেকচার এটার নাই। ঠিক আছে, এটার কোনো ক্লাস লেকচার নাই, বুঝতে পারছো? এটার কোনো ক্লাস লেকচার নাই। এবার আমরা কি করব বলতো, একাধিক চলকের গুণ। এবার আমরা করব হচ্ছে একাধিক চলকের গুণ। ওকে, সো আমরা একাধিক চলকের গুণ তো দেখছি না, একাধিক চলকের গুণ দেখছি। এবার আমরা কি দেখব, এবার আমরা 3 নাম্বারটা দেখব। 3 নাম্বারটা কি বলতো, বীজগাণিতিক রাশির গুণ। সো আমাদের এটা কি বীজগাণিতিক রাশির গুণ। সো এই যে বীজগাণিতিক রাশির গুণ, বীজগাণিতিক রাশির গুণ। তো 2টা এক্সাম্পল দেখি। একটা হচ্ছে মনে করো এই যে একটা হচ্ছে আমাদের ধরো এক্স এর সাথে এক্স প্লাস 3 এর গুণ,
x প্লাস 3, এটা একটা বীজগাণিতিক রাশি, এটা একটা বীজগাণিতিক রাশি, এটা একটা বীজগাণিতিক রাশি। এই দুইটাকে মনে করো আমরা গুণ করতেছি x এর সাথে x প্লাস 3 এর গুণ। তো এটাকে যদি গুণ করি x আর x গুণ হয়ে কত হয়ে যাবে x স্কোয়ার, 3 এর সাথে x গুণ যায় না, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে বলো তো 3x। সেখানে আমাদের গুণফলটা কি আসতেছে, গুণফলটা আসতেছে x স্কোয়ার ইন্টু 3x, x স্কোয়ার ইন্টু 3x। সো এই যে x স্কোয়ার আর যে সরি প্লাসে প্লাসে প্লাস, যদি গুণটা করি এইখানে x আর x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 3x, বুঝতে পারছো? তো একটা বীজগাণিতিক রাশিকে x এর সাথে গুণ করলাম, তো এইরকম আসলো। এখন একটা বীজগাণিতিক রাশিকে একটা বীজগাণিতিক রাশির সাথে গুণ, ধরো x প্লাস 3 আর এটা হচ্ছে y প্লাস 2, এইটার ধরো আমরা গুণ করতেছি x প্লাস 3 y প্লাস 2, এটা একটা বীজগাণিতিক রাশি, এটা একটা বীজগাণিতিক রাশি। তো এইটার টেকনিক হচ্ছে এই যে এইটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, মানে প্রথমটা দিয়ে প্রথমটাকে গুণ ইন্টু প্রথমটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ, ঠিক আছে? তো এখানে আবার প্লাস মাইনাসের হিসাব নিকাশটা আছে, এই যে দেখো প্লাস আর এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তো এটা দিয়ে এটাকে গুণ করলে আমি কি পাবো xy। এখানে একটা মাইনাস দিই তাহলে খেলাটা জমবে, এখানে মাঝখানে একটা মাইনাস দিই, মাইনাস দিলাম। সো এক্স আর ওয়াই প্লাস ছিল, তাহলে প্লাসে প্লাসে প্লাস xy, এই প্লাস আর এখন এটা দিয়ে এটাকে গুণ করা শেষ, এবার এটা দিয়ে এটাকে গুণ করব, তো এটাকে দিয়ে এটাকে যদি গুণ করি আগের চিহ্নের হিসাব আসবে, তো এটা কি আছে বলো প্লাস আর এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে এখানে কি হবে একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই যে 2 আর x কে গুণ করলে কি হবে 2x, ঠিক আছে? আর এখান থেকে দেখো প্লাসে প্লাসে আবার প্লাস, y এর সাথে 3 কে গুণ করলে কি পাবো 3y, প্লাসে মাইনাসে আবার মাইনাস, 3 দুগুণে কত আসবে 6। ওকে, সো এই গুণ আমাদের হয়ে গেল। এখন এখানে আমি হচ্ছে আরো একটা সংখ্যা বাড়ায় দিয়ে পরে আরেকটা গুণ করতে পারি। ধরো এই গুণটা আমি এইভাবে করব, এখানে আমি দিলাম x প্লাস ওয়াই, ঠিক আছে? আর এখানে আমি দিলাম মনে করো আরেকটা রাশি a প্লাস বি প্লাস সি, একটার সাথে কয়টা 3টা, এই একটা বীজগাণিতিক রাশি একটা চলক আর এই একটা বীজগাণিতিক রাশি 3টা চলক। তো এইখানে আমরা গুণ করব কিভাবে দেখো, এই একটা দিয়ে এই তিনোটাকে গুণ করব, এই একটা দিয়েও এই তিনোটাকে গুণ করব। তো এই x দিয়ে যদি এই তিনোটাকে গুণ করি তাহলে আমরা এখানে কি পাবো বলতো ax প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে cx। আচ্ছা ঠিক আছে, সো এখান থেকে ধরো এখান থেকে যদি আমি আবার দিই, এখান থেকে প্লাস ya, এখানে আমাদের কি হবে ya প্লাস হচ্ছে yb প্লাস হচ্ছে yc, শেষ, গুণ শেষ। এখন আমি এটাকে একটু স্লাইডলি মডিফাই করব, মডিফাই কি করব, মডিফাই হচ্ছে চিহ্ন মডিফাই করব, চিহ্ন মডিফাই করে এটা মনে করো c, এটা মনে করো b, আর এটা হচ্ছে আমরা x মাইনাস y দিলাম, এটা হচ্ছে মাইনাস b মাইনাস c, এই মডিফিকেশনটা করলাম। এখন গুণফলে কীরকম চিহ্ন পরিবর্তনটা কীরকম আসবে দেখো, x এর আগে a আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস ax, y এর আগে b আছে প্লাসে মাইনাসে মাইনাস bx, সি এর আগে মাইনাস আছে তাহলে হচ্ছে কি প্লাসে মাইনাসে মাইনাস cx, এটা করলাম। এবার y দিয়ে তিনটাকে করব, সে y দিয়ে যদি করি প্লাসে মাইনাসে, এই যে এর আগে প্লাস আছে মনে মনে কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস ay, এখানে এর আগে কিচ্ছু নাই, কিছু নাই মানে কি থাকে বলো প্লাস থাকে, কিছু নাই মানে প্লাস থাকে। সো আমরা এখানে কি পাইতেছি মাইনাস ay, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আমরা কি পাইতেছি by, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আমরা কি পাইতেছি cy। সো ax মাইনাস bx মাইনাস cx মাইনাস ay প্লাস by প্লাস cy, এই হচ্ছে আমাদের অ্যান্সার গুণফল। সো গুণগুলোকে আমরা কিভাবে করব বুঝছো, 3 টাইপের গুণ করা যায়, 3 টাইপের গুণ আমরা দেখলাম, গুণনটা আমাদের এখন শেষ হলো। এরপরে আমরা কি দেখব, এরপরে হচ্ছে আমরা দেখব উৎপাদক এবং উৎপাদকের বিশ্লেষণ। সো দেখো উৎপাদকের বিশ্লেষণ আমরা 3.3 এবং 3.4 অনেক ভালোভাবে শিখবো। আপাতত আমি তোমাকে উৎপাদক জাস্ট একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিই, মনে করো হচ্ছে এই যে 6 একটা সংখ্যা নিলাম, ধরো 6, এই 6কে কি কি দিয়ে গুণ করলে 6 পাবো তুমি বলো তো? 3, আচ্ছা ফার্স্ট অফ অল 6 ইন্টু 6 কে 6, এটা হচ্ছে 6, আচ্ছা 3 ইন্টু 2 এটা হচ্ছে 6। তাহলে বলো তো আর কোনো কিছু গুণ করে 6 পাওয়া যায় না কিন্তু। তাহলে আমরা বলতে পারি যে 3, 6, আচ্ছা 1, 2, 3, 6 প্রত্যেকে 6-এর কি উৎপাদক, প্রত্যেকে হচ্ছে 6-এর উৎপাদক। আচ্ছা আরেকভাবে যদি আমি লিখি, আচ্ছা এগুলো হচ্ছে আগে গুণনীয়কটা দেখি, দেখো এই যে গুণনীয়কটা আগে দেখি। সো গুণনীয়ক কি, কোনো একটা সংখ্যা, এই যে যেমন হচ্ছে আমরা 6, এই 6কে 6 লিখতে পারি, 3 দুগুণে 6 লিখতে পারি। তার মানে এই সংখ্যাগুলোর যে কোনোটা দিয়ে যদি 6কে আমরা ভাগ করি তাহলে 6-এর মানে আমরা ভাগফল 0 পাবো না,
ঠিক আছে, ভাগফল নিঃশেষে বিভাজ্য হবে। যেমন 6কে 1 দিয়ে ভাগ করলে 6 পাবো, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 পাবো, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো। মানে এই সংখ্যাগুলো ছাড়া অন্য যে কোনো সংখ্যা দিয়ে 6কে ভাগ করলে আমরা দশমিক পাবো। শুধুমাত্র এই 4টা সংখ্যা বাদে অন্য যে কোনো সংখ্যা দিয়ে 6কে ভাগ করলে আমরা দশমিক পাবো। তাহলে এই 4টা সংখ্যাকে আমরা কি বলবো বলতো? গুণনীয়ক। গুণনীয়ক বের করার টেকনিক সেট ও ফাংশনে আমি খুব সুন্দর করে শিখাইছি। তো এখানে বেসিকে জাস্ট এতটুকুই বললাম যে কোনো একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় এবং ভাগফল তোমার হচ্ছে দশমিক আসে না, সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার আমরা কি বলি বলতো? গুণনীয়ক। তাহলে এখানে 6-এর গুণনীয়ক কত বলতো? 3, 2, 6, 1। ওকে, এখন আমরা যদি উৎপাদক দেখি, উৎপাদক হচ্ছে এই যে 6 আর 1কে গুণ করে 6 পাইছি না? তাহলে 6 আর 1 দুজনেই 6-এর একটা উৎপাদক। 3 আর 2কে গুণ করে কত পাইছি বলতো? 6 পাইছি না? তাহলে 3 আর 2 দুজনেই কি 6-এর উৎপাদক। আমাকে যদি বলতো যে 6কে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে তুমি 3 আর 2 লিখতে, তাহলেই 6 উৎপাদকে বিশ্লেষণ হয়ে যেত। এখন তোমাকে যদি বলতাম যে 6-এর উৎপাদকে বিশ্লেষণ করো, তুমি যদি 1 আর 6 গুণ করে লিখতা, তাহলে 1 আর 6ও 6-এর উৎপাদক হয়ে যেত। মানে কোনো সংখ্যাকে 2 বা ততোধিক সংখ্যার গুণফল আকারে যদি আমরা প্রকাশ করি, তাহলে প্রত্যেকে ওই সংখ্যার উৎপাদক হবে। যেমন আমি তোমাকে বুঝাই, মনে করো একটা সংখ্যা আছে আমাদের x² প্লাস হচ্ছে, আচ্ছা x² প্লাস হচ্ছে 5x প্লাস হচ্ছে আমাদের 6, এই একটা সংখ্যা, এই একটা বীজগাণিতিক রাশি। এটার তোমাকে যদি আমি বলি যে ভাইয়া এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে এটাকে উৎপাদক আকারে লিখো, তার মানে তোমার এমন দুইটা সংখ্যা বের করতে হবে যাদেরকে গুণ করলে এটা পাওয়া যায়। সো আমি তোমাকে যদি বলি যে x+3 আর হচ্ছে x+2 এমন দুইটা সংখ্যা, আচ্ছা এটা তো বীজগাণিতিক সংখ্যা, সো এমন দুইটা বীজগাণিতিক রাশি যাদেরকে গুণ করলে এই জিনিসটা পাওয়া যায়, তাহলে আমি এই জিনিসের এই দুইটা হচ্ছে কি উৎপাদক, এরাই হচ্ছে কি উৎপাদক, এরাই হচ্ছে উৎপাদক। এখন তোমার কি এটা বিশ্বাস হয় যে ভাইয়া এটা আর এটাকে গুণ করলে আমরা এটা পাবো? যদি পাই, যেমন আমি এখানে 6, আচ্ছা যেমন 3 আর 2 গুণ করলে কি পাইতেছিলাম? 6। তাহলে 3ও 6-এর একটা উৎপাদক, 2ও 6-এর একটা উৎপাদক, কারণ 3 আর 2কে গুণ করেই 6 পাওয়া গেছে। তাহলে 3 আর 2 থেকে 6 উৎপন্ন হয়েছে, তো এই জন্য এটা একটা উৎপাদক। তো আমরা বলতেছি যে ভাইয়া x+3 আর x+2 এই দুটাকে গুণ করলে আমরা এটা পাইতেছি x² + 5x + 6। তাহলে এইটা থেকে এইটা পাচ্ছি, তাহলে এটাকে ভেঙে আবার এটা পাচ্ছি, তার মানে এই রাশিটার এই দুইটা রাশি এক একটা উৎপাদক। এখন দেখো আমরা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমরা এই দুটাকে একটুখানি গুণ করে দেখি। মাত্রই তো গুণ করা শিখলাম। x আর x কে গুণ করলে কি হয়? x²। x আর 2 কে গুণ করলে কি হয়? প্লাস, সব তো প্লাসই হবে, প্লাস মাইনাসের আর হিসাব নেই, সব তো প্লাস 2x। ঠিক আছে, এখানে আমরা x দিয়ে দুইটাকে গুণ করে ফেলছি, এবার 3 দিয়ে গুণ করবো। তাহলে 3 দিয়ে যদি x কে গুণ করি প্লাস আমাদের কত আসবে বলো তো? 3x। 3 দিয়ে যদি 2 কে গুণ করি প্লাস 3 দোকানে কত আসবে আমাদের? 6। x² + 2x + 3x = 6 প্লাস 6। এখান থেকে দেখো x² + 2x আর 3x কত হয়ে যায় বলো তো? 5x। যেহেতু x আর x মিলে গেছে যোগ করে দিচ্ছে, আর কোনোটা যোগ যায় না। তো একটুখানি খেয়াল করো, এই দুইটাকে গুণ করে কোনটা পাইছো বলো? এইটা পাইছো না? x² + 5x + 6। তার মানে আমরা বলতে পারি x+3 আর x+2 উভয়ই x² + 5x + 6 এর উৎপাদক। তো উৎপাদকের বিশ্লেষণ সেটা আমরা করে ফেললাম। এখন গুণনীয়ক কি সেটা আমরা দেখে ফেললাম। সো এখন আমি তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারের বেসিকটা শেষ হইলো। এরপরে তোমরা কি পেয়ে যাবা? এরপর হচ্ছে তোমরা 3.1 পেয়ে যাবা, 3.2 পেয়ে যাবা, 3.3 পেয়ে যাবা, 3.4 পেয়ে যাবা, 3.5 পেয়ে যাবা চ্যাপ্টারের ম্যাথ। এরপরে চ্যাপ্টারের ম্যাথগুলো যখন শেষ হয়ে যাবে, তোমরা ওয়ান শট সিকিউর মধ্যে এই চ্যাপ্টারে যতগুলো সিকিউ আছে, যদি এই চ্যাপ্টারটা তো অনেক বড়, তাহলে 2টা বা 3টা পার্টে সবগুলো সিকিউ পেয়ে যাবে। এরপর হচ্ছে কি পাবা? এমসিকিউ পাবা, একটা বা 2টা পার্টে সবগুলো এমসিকিউ পেয়ে যাবা। যে এমসিকিউগুলো করলে এর বাইরে আর কোনো এমসিকিউ আসবেই না, সব কমন পাবা। ঠিক আছে, যতগুলো এমসিকিউ আছে সব করাই দিব। সো এটা পাইতেছো ওয়ান শট সিকিউ এমসিকিউ। এরপরে কি পাইতেছো দেখো তো? শর্ট কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, যতগুলো শর্ট কোয়েশ্চেন আসা পসিবল সবগুলো কিন্তু দেখানো হবে। তো চ্যাপ্টারের ম্যাথ এই ধাপেই আমরা ক্লাসগুলো আগাবো। যার যে ক্লাস দরকার সে সেই ক্লাস দেখবে। এখন একটুখানি খেয়াল করো ভাইয়া, যারা চাও যে ভাইয়া, কি চাও বলো? যারা চাও যে ভাইয়া আপনার কোর্সগুলোতে আমরা এনরোল করব ওয়েবসাইট থেকে, কিভাবে? সো ওয়েবসাইটে কিভাবে কোর্সগুলো সাজানো থাকে সেটাও একটু দেখতে চাও। তো দেখো এখানে আমি জাস্ট তোমাদের ওয়েবসাইটটাতে প্রবেশ করে দেখাই। ওয়েবসাইটটাতে যাওয়ার জন্য তোমাদের লিখতে হবে academyclasses.com, academyclasses, একাডেমিক ক্লাসেস, তারপর হচ্ছে .com। যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে এটা লিখবা, লিখে এই যে এভাবে ঢুকলা,
ঢুকে প্রথমে পাবা হচ্ছে এইচএসসির কোর্সগুলো। তোমরা তো এসএসসি, তোমরা একটু নিচে চলে যাবে। তো এইচএসসির কোর্স না, তোমাদের এই যে এসএসসি কোর্স, এই যে এসএসসি কোর্সের ভিতরে এই যে দেখো সাধারণ গণিত অলরেডি পাবলিশ হয়ে গেছে, যে ফিজিক্স 0 to হিরো কোর্স পাবলিশ হয়ে গেছে। কোর্স ফি কত ভাই বলছিলাম প্রথমেই, মাত্র 200 টাকা। প্রথমেই নাম্বারটা দিয়ে দিয়েছিলাম, সেই নাম্বারে জাস্ট হচ্ছে 200 টাকা পাঠায়া দিলে এই কোর্সগুলো দেখো। আমি একটু তোমাদের দেখাতে চাই যে কীভাবে ক্লাসগুলো সুন্দর করে সাজানো থাকে। এই যে দেখো ক্লাসগুলো সুন্দর করে, যেমন সেট অফ ফাংশনের 2টা লেকচার অলরেডি আপলোড হয়ে গেছে। দেখো সেট অফ ফাংশন 2.1 5 ঘন্টা 41 মিনিটে পুরা চ্যাপ্টারের যা কিছু আছে বেসিক থেকে শুরু করে চ্যাপ্টারের সব ম্যাথ সলভ করানো আছে। সেট অফ ফাংশন 2.2 2.2 ফুল কমপ্লিট, এটা হচ্ছে 4 ঘন্টা 9 মিনিটের ভিডিও। তো 2.2 এর যা কিছু আছে এক্সাম্পল, উদাহরণ সহ বইয়ের ম্যাথ বেসিক সহ সব কিছু, এই যে সেট অফ ফাংশন কিন্তু অলরেডি শেষ। এখন এই বীজগাণিতিক রাশি এখনও হচ্ছে মাত্র বেসিক ক্লাস আপলোড হচ্ছে, এরপরে সিরিয়াল ওয়াইজ যা কিছু আছে সব কিছু কিন্তু আপলোড হয়ে যাবে। সো এইভাবেই তোমরা ওয়েবসাইট থেকে খুব সুন্দর করে ক্লাসগুলো করতে পারবা। মাত্র 200 টাকা ফি দেওয়া লাগবে, সবগুলো অধ্যায় একদম সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো সুন্দর করে, যেমন এটা সাজানো দেখছো না, এরকমভাবে সব কিছু সুন্দর করে সাজানো গুছানোভাবে তোমরা পাবা। যে কোনো সময় তোমাদের আইডি দিয়ে লগ ইন এবং রেজিস্টার করে যে কোনো টাইমে তোমরা হচ্ছে এই ক্লাসগুলো করতে পারবা। বুঝতে পারছো? সো যারা চাও যে ভাই আপনার কোর্সগুলোতে আমি এনরোল করতে চাই, আপনার কোর্সগুলোতে আমি এনরোল করতে চাই, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করো। নাম্বার তো তোমরা জানোই 01984768263। এর বাইরেও ওয়েবসাইটের সবার নিচে এসেও এইখানে কিন্তু নাম্বার পেয়ে যাবে, এই যে 01984768263। আর সবচেয়ে সুন্দর কথা হচ্ছে ভাইয়া, এই যে হোয়াটসঅ্যাপ বাটন আছে, এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে, যদি আমার এখানে হোয়াটসঅ্যাপ লগ ইন নেই এই জন্য ঢুকতেছি না, বাট ওই যে হোয়াটসঅ্যাপ বাটন আছে, ওই হোয়াটসঅ্যাপ বাটনে যদি ক্লিক করো তাহলেই কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে ডিরেক্টলি আমার কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে, সেখান থেকেও কিন্তু তুমি যোগাযোগ করতে পারবা। তো ঠিক আছে ভাইয়া, দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।